সুধী দর্শক, আজকের দ্য ভয়েস এর আজকের এই অনুষ্ঠানটি আমি আপনাদের সবার জন্য আজকে ১ম দ্য ভয়েস এ কথা বলতে এসেছি। আ তারও একটি কারণ আছে। আজকে আমাদের সাথে একজন বিশিষ্ট মানুষ আছেন। আ উনার কথা আমি আশা করি আমি জানি যে আপনারা সবাই শুনতে চান। আমার মনে হলো যে এই অপরচুনিটিটা এটা একটা অপরচুনিটিও যে উনার সাথে আমি কথা বলতে পারবো। এবং উনার বর্তমান অবস্থান এবং উনি কিভাবে এই সময়টাতে পার করে আসলেন এবং ভবিষ্যৎটা আওয়ামী লীগের ভবিষ্যৎ সবকিছু নিয়ে উনার সাথে আমরা কথা বলবো। চলুন আমরা আমাদের আজকের আ পরি মানে অতিথিকে পরিচয় করিয়ে দেই। তার আগে বলি আমাদের অতিথি হচ্ছেন ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, কূটনীতিবিদ। তিনি সিলেট ১ আসনের সংসদ সদস্য সাবেক এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মোমেন ভাই আপনাকে দ্য ভয়েস এ স্বাগত জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনার দর্শক এবং শ্রোতাদেরও আমি শুভকামনা জানাই। মোমেন ভাই আপনারা কেমন আছেন? ভালো। বেঁচে আছি। বেঁচে আছেন, ভালো আছেন। এটাও একটা বিশাল স্বস্তির ব্যাপার যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন। উম ইয়েস। মোমেন ভাই, একটা প্রশ্ন আমার মনে যাচ্ছিল যে আপনাকে যখন আপনার একটা শো দেখছিলাম, আমার কাছে মনে হলো আরে আপনি তো এসছেন এবং এর আগেও কিন্তু আপনি কথা বলছিলেন বিভিন্ন জায়গায় টুকটাক। বাট আপনি দেশ থেকে অ্যা এ আসতে পেরেছেন বেশ অনেকগুলো দিন। আপনি এতদিন কথা বলেননি কেন? বা এই মুহূর্তে কিছুদিন যাবতই আপনার কেন মনে হলো আপনার কথা বলা উচিত? আমাকে তো কথা বলা মানে একজনের জোর করে কথা বলিয়েছে। আচ্ছা, না, আমি এখানে এসে তো অনেকটা যাযাবরের মতো আছি। জি। কখনো এই শহরে আমার এক মেয়ের বাসায় কখনো ওই শহরে আমার আরেক মেয়ের বাসায় কিংবা কখনো ওই শহরে আমার ছেলের বাসায়, এই নিয়েই আমরা যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ? সেই কারণে আপনার কথাবার্তা মিডিয়াতে বলিনি। হ্যাঁ? কিন্তু সেদিন আপনার একজনে জোর করেই কথা বলায় ফেললেন। আর এরপরে আর যাই কোথায়, এখন কথা বলতে হচ্ছে বারবার। কিন্তু আ আপনাদের মানে আপনি যেকোনো যে জোর করে কথা বলিয়েছে তাকেই ধন্যবাদটা জানাই। আপনাদের যে অভিজ্ঞতা আ বা আপনাদের যে আমি উম আ আমি কিছুদিন ধরে লিখে যাচ্ছি, অনেকদিন ধরেই। জি। কথা বলি না, তবে লিখে যাচ্ছি তো অনেকদিন ধরেই। ওই লিখার প্রেক্ষিতেই উনি আমাকে বললেন যে, "আপনি তো লিখছেন, সুতরাং একটু কথাও বলেন।" সেই সূত্রেই কথা বলা আরকি। হুম। হ্যাঁ, খুবই ভালো একটা ডিসিশন নিয়েছেন। কারণ আপনাদের কথাই তো আমাদের জানা উচিত এবং পরিকল্পনা ভবিষ্যৎটা আসলে কিভাবে ঠিক হবে আপনি তো দেখছেন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আপনার কাছ থেকে অনেক কিছুই জানতে চাইবো। আপনি তো অনেকটা সময় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। এই সময়টায় আপনার যে অভিজ্ঞতা, আপনার যে কানেকশনস, আপনার যে বিচরণ আন্তর্জাতিক মহলে, কিন্তু দেখা গেছে বাংলাদেশ এবং বিশেষ করে আমেরিকার সাথে সম্পর্কর চরম অবনতি হয়েছে। ওই সময়টা ওইভাবে কোনো লক্ষণীয় উন্নতি দেখা যায়নি। আপনি এই ফেইলিউরিটিটাকে কিভাবে দেখেন? আপনার মানে আপনার কাজের ফেইলিউরিটি মনে করেন? নাকি কোথায় অসঙ্গতিটা ছিল? না, আমি তো আপনি যেভাবে বললেন আমি সেইভাবে সেটা অ্যা মনে করি না। আচ্ছা, আমি ২০১৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। জি। আর এর অনেক আগের দিন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে যথেষ্ট চাপ প্রয়োগ করে। আমি আসার পরে বরং চাপটা কিছু কমে। ওকে, হ্যাঁ? চাপ এইজন্য প্রয়োগ করে ২০১৫ সাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যথেষ্ট চাপের মধ্যে রেখেছিল। ওকে। হ্যাঁ? তা আমার আসার পরে আমি পসিবলি আই এম দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার যার সাথে মার্কিন সরকার কোভিডের সময় দেখা করে। এই ওকে। তখন ব্লিংকেন সাহেবের আগে কারোর সাথে দেখা করেননি। আমাকেই প্রথম তিনি আপনার অপরচুনিটিটা দেন।
হ্যাঁ, এবং উই হ্যাড এ ভেরি গুড ডিসকাশন। তো সেটা আমি জন্য আপনার সাথে, হ্যাঁ, মার্কিন সরকারের বিশেষ একটা মার্কিন পররাষ্ট্রনীতি তো একজনে চালায় না, অনেকে চালায়। এইটা তো হোয়াইট হাউস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি প্রায় বলতাম, এই দেশে যখন আমি শিক্ষকতা করি, প্রায় বলতাম যে আমেরিকার পররাষ্ট্র নীতিটা বুঝা, যে 495 এর মধ্যে যারা আছেন তাদের ব্রাইটেস্ট অফ দ্য ব্রাইটেস্টের জন্য ডিফিকাল্ট, কারণ এটার কনসিস্টেন্সি কম। একটা কনসিস্টেন্সি, সেটি হচ্ছে মার্কিন নাগরিকের জন্য, মার্কিন দেশের জন্য তারা দেশের ইন্টারেস্ট সব করতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা যেটা করে, কোনো কোনো দেশের সাথে ওখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু ওখানে চুপ করে থাকে। আর কোন কোন জায়গায় সামান্য চুন থেকে আপনার ওই নুন খুললেই চিৎকার শুরু করে। তো এইটা বুঝা কেন এরকম করে, এটা বুঝা ব্রাইটেস্ট অফ দ্য ব্রাইটেস্টের জন্য ডিফিকাল্ট। এবং আমেরিকানরাও বলবে যে ইটস এ ভেরি ডিফিকাল্ট সিনারিও, কারণ সেম প্রিন্সিপল ইজ নট অ্যাপ্লাইড অ্যাক্রস দি টেবল। কোনো দেশের জন্য এক ধরনের আপনার প্রিন্সিপাল অ্যাপ্লাই হয়, কোনো জায়গায় অন্যভাবে হয়, তো এটা কঠিন। বাট আমি বলবো আমার সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ভালো, আমরা বহুপাক্ষিক সম্পর্ক তৈরি করি, বিভিন্ন রকম আলোচনা এবং অগ্রসর পজিটিভ ডিসকাশন হয়। কোনো ক্ষেত্রে আমাদের কি ছিল, উইকনেসেস ছিল, যেখানে আমাদের উই এগ্রিড টু ডিফার। হ্যাঁ, এবং সেইটা মার্কিন সরকার সেটা স্বীকার করেছেন যে আমরা উই উইল এগ্রি টু ডিফার অন সার্টেন থিংস। হ্যাঁ, সেগুলো আমি বলেছি কোন কোন জায়গায় আমাদের যে ছিল, এবং দে অ্যাকসেপ্টেড ইট উইথ পজিটিভলি। এবং আমি বিশ্বাস করি এখনো আমাদের সাথে মার্কিন সরকার সম্পর্ক ভালো হবে। হ্যাঁ, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের স্কোপ ফর ইমপ্রুভমেন্ট খুব বেশি, কারণ আওয়ামী লীগ সরকার যদি রকম বহু রকম মার্কিন সরকার বিভিন্ন সময় তাদের উপরে ঝামেলা করেছে, 71 সালে ঝামেলা করেছে বাংলাদেশ, তারা এই চাইছিল পাকিস্তানের সেই ইউনিটি, কারণ তখন তাদের স্বার্থটা ছিল যে তারা চীনের সাথে সম্পর্ক তৈরি করবে। সেই কারণে দে ইগনোর যে তৎকালীন পূর্ব পাকিস্তানে কি হচ্ছে, এগুলো তারা কি করে নাই। সো দে হ্যাভ দেয়ার ওন ন্যাশনাল ইন্টারেস্ট। কিন্তু আদারওয়াইজ এই আওয়ামী লীগ সরকার সবসময় মার্কিনের মুখে, মার্কিনকে সবসময় সহায়তা করেছে, তাদের সাথে ভালো দেখেন 1974 সালে, 71 সালে মার্কিন আমাদের সাথে ছিল না, কিন্তু 74 সালে আমরা যখন স্বাধীনতা পেলাম, বঙ্গবন্ধু প্রথম এসেই মার্কিন প্রেসিডেন্ট জেরার্ড ফোর্ডের সাথে সাক্ষাৎ করেন এবং বলেন যে আপনার সহায়তা আমি চাই। আর এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, অনেক বাংলাদেশি লোকেরা এটা জানে না। মার্কিন সরকার আমাদের 71 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু মার্কিন নাগরিকরা, এদেশের বহু ল মেকার্স, এদের প্রফেসর, ডক্টরস, হ্যাঁ, আপনার গায়ক, এরা কিন্তু আমাদের সপক্ষে ছিল। 1971 সালে টেড কেনেডির সাথে আমার প্রথম দেখা হয় ভারতে, শরণার্থী শিবিরে। হি ওয়াজ ফুল অফ সাপোর্ট ফর দি আমরা ওই মুক্তিযুদ্ধ। প্রসঙ্গে যাব। না, আমি আসছি। কিন্তু দেখেন 16ই ডিসেম্বর 1971 সাল আমরা যেদিন বিজয় দিবস অর্জন করলাম, সেই দিন থেকে মার্কিন সরকার, আমি সাধারণ নাগরিকের কথা বলছি, সরকার সেই দিন থেকে সবসময় বাংলাদেশকে সাপোর্ট দিয়ে আসছে। একটা বলি, 16ই ডিসেম্বরের আগে মার্কিন সরকার আমাদের শত্রু। আমরা যখন স্বাধীনতা পেয়ে গেলাম, তারপরে আমরা ইউএন এর সদস্য হতে চাইলাম, সেইখানে পাকিস্তান এটা বাধা দিল, তার ফলে আমরা অনেকদিন কি করতে পারিনি, সদস্য হতে পারিনি। কিন্তু মার্কিন 16টা পাকিস্তান বাধা দিল আর চায়না বাধা দিল, কিন্তু সেখানে 16টা প্রস্তাব আসে, 16টাতেই 15টাতে মার্কিন সরকার বাংলাদেশের সদস্য লাভের সপক্ষে আপনার প্রস্তাব দিয়েছে, ভোট দিয়েছে। একটি ক্ষেত্রে তারা অ্যাবস্টেইন করেছে, তার মানে 16টাতে তারা আমাদের সপক্ষে ছিল। আর এখানে আরেকটু বলি, তখন আপনার প্রেসিডেন্ট বুশ সাহেব, তখন উনি ছিলেন ওখানকার পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ। নভেম্বর মাসে
যখন আমাদের সেপ্টেম্বর মাসে, সরি, আমাদের প্রতিনিধি দল ওনার সাথে সাক্ষাৎ করে, উনি বাংলাদেশের প্রতিনিধি, আমরা তখন দেশই নেই, বাংলাদেশের প্রতিনিধি দলকে তিনি আপনার কি করেন, ইন্টারভিউ দেন। এবং সেইখানে আপনার বুশ সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা স্বাধীনতা কবে পাবো। উনি বলেছিলেন আর্লিয়ার দেন ইউ থিঙ্ক। চিন্তা করেন, সেইটা সেপ্টেম্বর 1971 সাল, 1971 সাল, হ্যাঁ। সো দে হ্যাভ অলওয়েজ পজিটিভ অ্যাপ্রোচ টু ইট। তবে কিসিঞ্জার সাহেব আর আপনার নিক্সনের জন্য এই জিনিসটা ঝামেলা হয়। নট অনলি দ্যাট, নিউ ইয়র্কের মেয়র রিসিভ বাংলাদেশ ডেলিগেশন 1971 সেপ্টেম্বর মাসে উইথ ফুল অনার অ্যাজ এ ডিপ্লোম্যাট। সো সেই দিক থেকে ইউএসএ সাথে আমাদের মানে বলতে হবে যে মোটামুটি তারা আমাদের সাথে সুসম্পর্ক রেখেছে। 75-এ বহু রকমের আলাপ হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার সবসময় আপনার আমেরিকার সাথে সুসম্পর্ক রেখেছে, আমার এই জন্য বিশ্বাস। এবং আওয়ামী লীগ সরকারের যিনি নেতা, সেই হোসেন সোহরাওয়ার্দী 1956 সালে আমেরিকার যতগুলো চুক্তি সেইগুলোর সাথে তিনি চুক্তিবদ্ধ হন। আর কোনো সরকার কিন্তু সেই ধরনের চুক্তিবদ্ধ হয়। সেই জন্যে আওয়ামী লীগ এবং ইউএস সরকার দে ক্যান ওয়ার্ক টুগেদার ফর দেয়ার মিউচুয়াল বেনিফিটস। কিছু কিছু মাঝে মধ্যে ধাক্কা আসে, বাট দে ক্যান ওয়ার্ক টুগেদার। এখনো US can take Awami League in their confidence for a sustainable, better relationship between Bangladesh and USA, and of course, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য আমার মনে হয় ইউএস সরকার ক্যান লুক ইনটু ইট। তাদের এটা দেখা উচিত বলে আমি Of মনে করি। course, they should, but maybe they will. But আপনি যেটা বললেন, তার মানে কি? আপনি বললেন যে আমেরিকার জনগণ তো ছিলই, এটা তো আমরা জানি। এবং আমেরিকার যে আ বা বা আ কূটনৈতিক মহল, তাদেরও একাংশ ছিল, সেটাও আমরা ইয়েস, জানলাম। অফ আপনি কোর্স, বললেন। কিন্তু তারপরেও আমার তাহলে আমরা যেন শুনতে পাই স্পেশালি বিগত কিছু সময়গুলোতে যে আওয়ামী লীগ সরকারের সাথে অ্যাকচুয়ালি ইউএস এর গভর্নমেন্টের একটা ভীষণভাবে বৈরিতা আছে। এবং আপনার দায়িত্ব শেষ হওয়ার, আপনার মন্ত্রিত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার দায়িত্ব শেষ হওয়ার ৬ মাসের মধ্যে এই যে গভর্নমেন্টটা পড়ে গেল। সো আপনি যেটাই বলেন মোমেন ভাই, আপনি যেহেতু একজন পররাষ্ট্র নীতি কৌশল নির্ধারণ এবং হোয়াট ইজ হ্যাপেনিং ইন মানে বিটুইন দ্যাট টু কান্ট্রি, দিস টু কান্ট্রিজ। সো আপনার তো এটা জানার কথা ছিল এবং আপনার এটা বোঝার কথা ছিল। সেইভাবে অ্যাড্রেস করার কথা ছিল কোথায়, কোথায় আমাদের অসঙ্গতিগুলো হচ্ছে। এরকম একটা বড় দেশের সাথে আমাদের কেন লেগে যাচ্ছে? বাট তারা অ্যাকচুয়ালি ওইভাবে চিন্তা করলে বন্ধুত্বই ছিল। তাহলে ওই জায়গাটায় কি আপনি কেমনে করে একটা না দেখেন, করবেন? আপনার এবং শেখ হাসিনা তো আমেরিকার বলেছেনও এই যে কথা। যে দুর্ঘটনা হয়েছে, কেউ কেউ অনুযোগ করেছেন সে তার পিছনে আমেরিকা, বিশেষ করে আমেরিকার ডিপ স্টেট, ডিপ জি, স্টেট নট ইউএসএ গভর্নমেন্ট। নো। এটা একটা একটা প্রতিষ্ঠান যারা বিভিন্ন দেশে এইসব করে থাকে। শুধু আমেরিকান সরকারকে আমি সেই জন্য দোষ দিতে চাই না। ওকে। এটা একটা একটা গ্রুপ যেটা করেছে বলে বলা হচ্ছে। এবং তারও কিন্তু কতটুকু কি জানি না, তবে প্রেসিডেন্ট ট্রাম্প একটা জিনিস ভালো বলেছেন। উনি বলেছেন যে $29 মিলিয়ন এই তার রিজিম চেঞ্জের জন্য ওখানে এনজিওকে দিয়েছে। এবং সেইটাই ডিপ স্টেটের প্ররোচনা এগুলো হয়েছে হলে মনে মনে করা হয়। হ্যাঁ, আর মোহন ভাই একটু থামাই, হ্যাঁ, একটু থামাই। আপনি কি বলতে চাচ্ছেন যে ডিপ স্টেট আমেরিকান গভর্নমেন্টের থেকেও পাওয়ারফুল তাহলে? you see, America, there are so many actors. হুম, They at times influence people uh, হুম, through varieties of ways, এবং হুম, সেটা হয়তো তারা ইনফ্লুয়েন্স করেছে, কোনো কোনো ওকে, ব্যক্তি বিশেষ সেখানে ইনফ্লুয়েন্স করেছে, এবং তার ফলে তারা কিছু অর্জন করেছে। ওকে। এখন সেদিন আপনার আর তাদের জেনারেল পলিসি, সেদিন আপনার তুলসী গ্যাবার্ডের বক্তব্য শুনেছেন যে আমেরিকা অনেক দেশে সরকার পরিবর্তন করেছিল, এটা তাদের একটা পলিসি ছিল। সম্প্রতিকালে এটা নাই। সো দিস ইজ এ গুড গুড বিগিনিং। হ্যাঁ,
সম্প্রতিকালে এটা নাই, কিন্তু আবার ভেনেজুয়েলার ঘটনাটা ঘটে গেল। So it's সেটা তারা there is no মন্ডো coordination ডক্টরিন, in the তারা মন্ডো ডক্টরিন থেকে নিয়ে এসেছে। মন্ডো সাহেব বলেছিলেন যে এই হেমিস্ফিয়ারে কেউ কিছু করতে গেলে দে মাস্ট গেট পারমিশন ফ্রম ইউএসএ। হ্যাঁ, দে ক্যানট এন্ডেঞ্জার দ্য সিকিউরিটি অফ ইউএসএ। মোমেন ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মোমেন ভাই? আমি মোমেন ভাইকে পাচ্ছি না। বন্ধুরা, আমরা তো এখনো মোমেন ভাইকে আমি মনে হয় হারিয়ে ফেললাম। উনি আবারও যুক্ত হচ্ছেন। কারণ উনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। আ অ্যাকচুয়ালি আমি একটু কথা চালিয়ে যাই। ইন দ্য মিন টাইম নিশ্চয়ই উনি আবার যুক্ত হয়ে যাবেন। আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি এখানে, উম অনেক কিছু হয়েছে। আ আমরা অনেক সময় আ আ আমরা অনেক সময় স্পেকুলেট করি বা অনেক সময় অনেক পরিস্থিতিকে জাজ করে ফেলি। কিন্তু আমার কাছে মনে হয় যে সত্যিটা বোঝা, এত কিছু হয় একটা আ ব সরকার বা একটা রাজনীতিতে বা একটা আ পলিসি মেকিং এ, যেটা হয়তো সবসময় সবকিছু সবার হাতে থাকে না। এ এ দি আমার মনে হয় এটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আরকি। সো আ কিন্তু অবশ্যই একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, একজন ভীষণভাবে দক্ষ কূটনীতিবিদ এবং যার আন্তর্জাতিক মহলে অনেক বেশি চিতি আছে এবং উনার অ্যাক্সেস অনেক ভালো। সো উনার তো কিছু বলার আছেই, উনি কিছু বলবেন। এবং সবচাইতে বড় কথাটা হচ্ছে, আমি আসলে জানতে চাইছিলাম, আমি জানি না উনাকে আমি কানেক্ট করতে পারবো কিনা, যে ভবিষ্যৎ আওয়ামী লীগটা এবং ভবিষ্যৎ বাংলাদেশটাকে উনি আসলে কিভাবে দেখতে চান বা শুনতে পাচ্ছেন? জি, জি। আচ্ছা, সরি ভাই, আমার ওই একটা ফোন আসলে আমার এটা আটকে যায়। একই ফোন তো। আপনি আপনি ফোনটাকে ইয়ে করে ফেলেন। ওই যে ফোন আসবে না আরকি। একটা মুড আছে না ওইটাতে? I don't know how to do that. আ এটাকে কি বলে? এরোপ্লেন মোড বা এরকম কিছু। I don't know। এরক না? ওইটা করলে তো আবার এটা থেকে বের হয়ে গেলে তো প্রবলেম। তাহলে তো মুশকিল। আচ্ছা, তো একটু সাফার আর কি। ঠিক আছে। হুম। এটা একটু আচ্ছা, মোমেন ভাই, আমরা যেটা বলছিলাম যে আপনার আপনার মন্ত্রিত্ব কালীন সময় শেষ হওয়ার পরে ৬ মাস জি। পরেই একটা সরকার চলে গেল এবং সবচেয়ে বড় কথা কি, আপনার কাছে দেশ ও জাতির সবচেয়ে হাই হোপ কেন? কারণ আপনি একটা যোগ্য মানুষ, যোগ্য জায়গায় ছিলেন একদম, এবং আপনার ইন্টারন্যাশনাল যে কানেকশন, এটা তো অনেক বেশি। আপনার যে এক্সেস, সেটা তো সাধারণ একজন মন্ত্রীর নাই। সেইজন্য আপনার কাছে এক্সপেকটেশন ও হয়তো অনেক বেশি ছিল বাংলাদেশের মানুষের। আর ওভারঅল হয় না যে আমরা একটা খুঁজি যে কার উপর আমরা কি দোষটা দিব। সো এটাও একটা রিজন হতে পারে। এই প্রশ্নটা খুব পেয়েছি আমি, কেন উনার মন্ত্রিত্ব যাওয়ার ৬ মাসের মাথায় গভর্নমেন্টটা পড়ে গেল? উনি কি কিছুই বুঝতে পারেননি? সো এটা যদি আপনি আমাদের দর্শকদের জন্য বলেন আরকি। আসলে আমরা ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, কিছুই বুঝতে পারিনি। এই যে আচ্ছা। ষড়যন্ত্র যারা, এটা টের পাইনি। তবে কয়েকটি ইভেন্ট আমাদের একটু অস্থির করে তোলে। জি, যেমন ধরুন, এই যে এক্সট্রা মানে খুন, গুমের কাহিনী। গুমের উপর খুব জোর দেয় যে আপনার কিডন্যাপিং হচ্ছে। তো সেইটার আমরা, এবং সেটা ইউএস সরকারও কি বলল যে গুম হয়ে গেছে। তা আমরা এরপরে ইউএন থেকে একটা লিস্টও পেলাম, 79 পিপুল লিস্ট। আমরা সেইটার জন্য জানার জন্যে আমাদের পুলিশ বাহিনীকে জিজ্ঞেস করলাম। তারা আমাদের বলল যে এর মধ্যে 10 জন তারা নিজের বাড়িতে আছে, 2 জন ইন্ডিয়ার লোক, তারা তাদের বাড়িতে আছে, আর এই 25 জন অ্যাবসকন্ডিং। তা আমরা এগুলো জানিয়েছি ওদের যে যা যতে। তারপরে দেখা গেল তখন আবার
ইউএস সরকারের এক ভদ্রলোক বললেন যে গুম তো আমার আমেরিকাতে আরো বেশি হয়, বছরে প্রায় 6 লক্ষ লোক নিখোঁজ হয়ে যায়। হ্যাঁ, এর মধ্যে অনেকেই আর ফিরে আসে না, লাখখানেক ফিরে আসে না। এই সময় দুটো গুম হলো এবং এইটা খুব চাঞ্চল্যকর গুম। এইটার জন্য ইউএস সরকার আমাদের বলল যে যখন নাম করা লোক হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, তো একজন হলেন ফারহাজ মাজহার। ওনার ওয়াইফ আমাদের খুব ঘনিষ্ঠ, নেত্রী অধীনে পছন্দ করেন। আপনার উনি একটি এনজিও চালান, উনি উনার এখন স্বামী উপদেষ্টা। নিখোঁজ হয়ে গেলেন। আর উনি বাংলাদেশে একজন আপনার সাধক চিন্তক হিসেবে পরিচিত। তো উনি হঠাৎ করে গুম হয়ে গেলেন। আমি তখন সরকারকে জিজ্ঞেস করলাম যে এরকম নাম করা লোক গুম হয়ে যায় কেমনে? তারা হই করে ওনাকে 2 দিন 3 দিন পরে পাওয়া গেল যে উনি খুলনা না যশোরের কোথায় ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা, যে আরেকটা বড় গুম হলো তখন, সেটি হচ্ছে আমাদের এই বর্তমান অ্যাডভাইজার রিজওয়ানা হাসান চৌধুরী, উনার সৈয়দা রিজওয়ানা হাসান, উনার স্বামী। উনি আবার আমাদের এক প্রতিমন্ত্রী, পাওয়ারফুল মন্ত্রীর আহ, অফিসে কাজ করেন। তখন এটার জন্য হইচই করে আমরা আহ, চেষ্টা করলাম যে কি হলো, হঠাৎ করে উনি গুম হয়ে গেলেন। পরে দেখা যায় যে 2-3 দিন পরে উনি আবার ফিরে আসলেন। এই দুটো গুমের তখন আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন যখন এই ধরনের হিউম্যান রাইটস ইস্যুগুলো আসতেছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো উইং নাই, সেকশন নাই এগুলো ডিল করার। আমরা এগুলো আমাদের কাছে অভিযোগ আসলেই আমরা তখন পুলিশকে জিজ্ঞেস করি, হমুকরে জিজ্ঞেস করি। তখন আমি বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা উইং বোধ আমাদের হিউম্যান রাইটস উইং করতে হবে। কারণ আমাদের দেশে যদিও হিউম্যান রাইটস একটা কি আছে, প্রতিষ্ঠান আছে, ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, কিন্তু তারা আমাদের খুব খবর টবর দেয় না, আর তাদের কাছে খবরও পাওয়া যায় না। তা আমি সেই জন্য প্রস্তাব করেছিলাম, সেইটা আর তত্ত্বের সময় হয় নাই। তো যে জিনিসটা বলতেছিলাম যে গুমের কাহিনী কেন এত বেশি হলো, তারপর তৎকালীন যে আমেরিকান রাষ্ট্রদূত যিনি ওই গুমের খবর জন্য ওদের বাড়িতে প্রায়ই যান, হ্যাঁ, এই সব কাহিনী শুনি। তো উই ওয়ার সারপ্রাইজ। আমি ওনার দেশে যদি এত লোক নিখোঁজ হয় আর আমাদের দেশে এই একটা দুটা লোক নিখোঁজ হলো, এটা নিয়ে অত মাথা গানা। আর এখন তো আপনার শুনতেছি যে আয়নাঘর, আমি 5 বছর সরকারে ছিলাম, মন্ত্রী ছিলাম। এই 5 বছরে কোনোদিন কোনো লোক, কোনো ক্যাবিনেট মিটিং এ কোনো সহকর্মী, কোনো পুলিশের লোক, কোনো আর আবার মনে হয় ওনার ফোন এসছে। আমার মনে হয় মোমেন ভাইয়ের আবার ফোন এসছে। উনি আবার কানেক্ট হবে। মজার ব্যাপার, এই যে দুটো গুমের কথা উনি বললেন, আমি চালিয়ে যাই আপনাদের সাথে কথাটা। সেই দুটো গুম, গুরুত্বপূর্ণ ব্যক্তি দুটোর গুম। একজন হচ্ছেন ফরহাদ মাজার, উনার স্ত্রী এই এখন ফোন উপদেষ্টা। আসলে গেলে আমি আটকে যাই। আর আরেকজন হচ্ছেন রেজওয়ানা আহা, রেজওয়ানা চৌধুরী, একজনের ফোন দিল, আমি যিনি হচ্ছেন আসছি। এই যে আবার ফোন এসছেন? আসলে আটকে যাই। হ্যাঁ, না, যেটা আমি আমার দর্শকদের বলছিলাম, আপনি যে ২ টা গুরুত্বপূর্ণ গুমের কথা বললেন, ২ হ্যাঁ, গুমের একজনের ফরহাদ মাজারের স্ত্রী এখন উপদেষ্টা, আবার রেজওয়ানা স্বামী গুম হয়েছিলেন। উনার যে গুম হয়েছিলেন তার বউ আবার উপদেষ্টা। খুবই হ্যাঁ, ইন্টারেস্টিং আরকি। এটা কি কোইন্সিডেন্স বলবো নাকি আই ডোন্ট গুমটাও নো। ওই যে এই পরিকল্পিত? দুটো ঘুম আমরা খুব জোরে সোরে আপনার আনাট করার চেষ্টা করেছিলাম হ্যাঁ, তখন। মানে হ্যাঁ, দুজনেরই স্পাউস এখন উপদেষ্টা আরকি। এটা এখন দুজনে বলতে চাইলাম। স্পাউসের উপদেষ্টা। সো এইগুলো এখন এইসব দেখলে মনে হয় যে দেয়ার ওয়াজ। আর তখন আমাদের তৎকালীন যিনি ইউএস অ্যাম্বাসেডর ঢাকায় ছিলেন, উনি আবার ওই এই যেখানে ওই যে মায়ের ডাক ওদের বাড়িতে যেতেন, যেতেন। হ্যাঁ, আলাপ টালাপ করতেন। এখন মনে হয় দেয়ার ইজ এ সাম সর্ট অফ লিঙ্ক ছিল বোধ হয়, আমরা টের পাইনি। কিন্তু মোমেন ভাই, এটা একটা আশ্চর্য ব্যাপার না? আমাদের এত ইন্টেলিজেন্স আছে, আমাদের এত, মানে এনাদের কাজই তো এটা। যে এত বড় বড় আমাদের দেশের ইন্টেলিজেন্স সম্পর্কে আমার খুব বাজে ধারণা। হ্যাঁ, যেমন আমাদের দেশের ইন্টেলিজেন্স যারা করেন তারা আপনার এই ঠিক মতো কাজ করেন না। আমি এই সম্পর্কে আপনার 2009 সালে একটা আর্টিকেল লিখছিলাম জি, যে আমেরিকাতে যারা সিআইএ, এফবিআই এইগুলোতে চিফ হয়, কিংবা ইংল্যান্ডে, তারা অনেক সময়
আপনার নাগরিক, সাধারণ নাগরিক হয়, আমাদের হয় সব আপনার সুটেড বুটেড আপনার ওই যে ইউনিফর্ম পরা লোক। ওরা কোন জায়গায় যে আর তারা কিন্তু জনগণের সাথে কেউ আলাপ টালাপ করেন টরেন না। আর তারা যখনই যান তারা তখন তাদের পজিশনটা সবাইকে আগে ভাগে জানায় দেন যে আমি ডিজিএফআই এর ডিরেক্টর, আমি অমুক, এনএসআই এর অমুক। তো এতে ওনারা কি ধরনের তথ্য সংগ্রহ করেন, আর জনগণের সাথে যেহেতু আলাপ টালাপ নাই, কোত্থেকে সংগ্রহ করেন আই ডোন্ট নো। আমার তাদের এই এই সম্পর্কে খুব ভালো ধারণা নাই। হ্যাঁ, তারা কি ধরনের কিন্তু আপনি যখন নাকি আপনার পজিশনে ছিলেন বা না থাকলেও অনেকগুলো বছর তো আপনার অভিজ্ঞতা কাজ, আপনার কখনো মনে হয় নাই যে এই জায়গাগুলোতে একটু আপনার অবশ্যই আমার সবসময় মনে হয়েছে। সাজেশন দেওয়া উচিত? আমি এই সম্পর্কে বললাম না, আমি লিখেছি 2006 সালে লিখেছি যে যে এইগুলোর পরিবর্তন দরকার, এমন ড্রাস্টিক পরিবর্তন। হয় নাই হ্যাঁ, কেন? ড্রাস্টিক 2004-এ যখন ওই যে গুমটুম হলো, হার্ট হার্ট ফেইলিয়ার শুরু হলো, তখন আমি খুব কড়া কড়া লিখেছি যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কমপ্লিটলি ভেঙ্গে নতুন করে, তো যাতে সত্যিকার করে তথ্য পাওয়া যায়। এই হার্ট ফেল আমরা শুনতে চাই না। হ্যাঁ, লোকরে ধরে নিয়ে মেরে ফেলে বলে হার্ট ফেল হয়েছে। আমি তখন ওই সোচ্চারভাবে এগুলোর বিরুদ্ধে লিখেছিলাম, এবং আমি পরবর্তীতে সরকারকে বলেছি যে এই যে প্রতিষ্ঠানগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান, তারা তাদের কাজ করে না। তারা গাড়িগুড়ি চালায়, সাজগুজ করে চলে, কিন্তু তথ্য সংগ্রহ হতে কোনোদিনই তারা, আমরা দেখেন বাংলাদেশে বঙ্গবন্ধু মারা গেলেন নাকি 75 তারা সালে, কম্প্রোমাইজ হয়ে আপনার গেছিল? 2081 সালে আমার কিসের নাম জিয়া সাহেব মারা গেলেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে প্রত্যেকগুলো যে হলো, 78 হাতে নিহত হলেন, আমাদের জিজিআইফাই এনএসআই কোনো তথ্য কোনোভাবে সংগ্রহ করতে পারেনি এ ঘটনা ঘটার আগে। তার মানে কি, তারা দে ডোন্ট ডু দেয়ার ওয়ার্ক। তারপরে যে আপনার বিডিআর হলো, তারা কোনো তথ্য জানে, ওখানে শুনছিলাম যে নেত্রী নাকি যাওয়ার কথা ছিল ডিনারে, উনি যান নাই। হ্যাঁ, এইগুলো তথ্য তো তারা কখন, এই জন্য আমি তখন বলেছিলাম কিন্তু যে এটা মরিয়ার্টি কেবল আছে, ওনারা তো করেছেন, বাইরের লোকরা ইউএস থেকে ওই যে তখন ইউএস ইয়াতে মিস্টার মরিয়ার্টি তো বলেছেন যে কিভাবে ফাইন্ড আউট করা গেছে যে কিভাবে বিডিআর হত্যাকাণ্ডটা হলো। আমি ওটা ঠিক বিডিআর বলতে পারবো না। বিক্ষোভ আমি আপনাকে কেবল কিছু পাঠাবো নে আচ্ছা, আপনার। তবে আমি আমি তখন থেকে এখানে নির্ঘাত যে আমাদের এই যে ডিজিএফআই এনএসআই ওরা অথর্ব, এই তাদের কাজ, তারা যে কাজের জন্য নিযুক্ত সেইটা তারা বোধহয় ঠিক মতো করেন না। কিন্তু আপনি বললেন যে আপনি বলেছেন, তাহলে আমি বলেছি, হ্যাঁ বলেছি। তাহলে তারপরেও হয়নি কাজটা, না, তার মানে কি একজন মন্ত্রী বললেও কাজ হতো না এরকম না, কিছু? সরকার তো বহু মন্ত্রী মানে কি, আমি ওয়ান অফ দ্য টিম মেম্বার। সরকারে অনেকেই এই করেন, আর আমার দায়িত্ব এই লাইনের না। তবু আমি যে টিম মেম্বার, সুতরাং আমরা এটা সময় আলোচনা করি বলেছি, কিন্তু সবাই একমত হন নাই আর কি। রাজনীতি ইজ এ পলিটিক্স অফ কম্প্রোমাইজ। হ্যাঁ, আপনি বললেই যে হবে এমন না। এমন না, এমন না। কত কিছু যে শিখতে হচ্ছে। কত আচ্ছা, কিছু যে কম্প্রোমাইজ করতে হয়, ইউ ক্যানট বিলিভ ইট। ওকে। আমার 5 বছর না, অভিজ্ঞতা অনেক কিন্তু বেশি কিন্তু এখানে। মোমেন ভাই, যেটা আমার কাছে মনে হয় কি, আমি তো আপনার তো অনেক এক্সপেরিয়েন্স, কিন্তু আমার কাছে মনে হয় কি যে বিদেশে এতদিন থাকার পরে মানে মানুষ না, মানুষের বেস না, নিজের বিদেশে এতদিন থাকার পরে যে জিনিসটা আমি চাইছিলাম যেটা নিজের হয়নি। দেশেকে তো হ্যাঁ, কম্প্রোমাইজ করে না। আমি নিজের যেটা চাইছিলাম, আত্মপরিচয়কে তো কম্প্রোমাইজ করে না। দেশে যে এখন এই প্রায় বলে যে সন্ত্রাস, কি বলে জানি, ফ্যাসিস্ট ট্যাসিস্ট, এইগুলো বন্ধের জন্য আমি যে প্রস্তাব দিয়েছিলাম, বহুদিন ধরেই দিয়ে আসতেছি, এবং আমার সরকারকেও আমি দিয়েছি, সেটা হলো জেলায় জেলায় জেলা সরকার। এইটা আমার আমেরিকান সিস্টেমে, আমেরিকায় প্রত্যেকটা স্টেট আছে, স্টেটে স্থানীয় নাগরিকরা তাদের সরকার নিয়োগ করে, সেইখানে যে পুলিশ অফিসার হন মেয়র সাহেব নিয়োগ দেন, এবং পুলিশ অফিসারের, আমি বস্টনের কথা বলতে পারি, দায়িত্ব হলো সে যদি বস্টনের পুলিশ হয়ে থাকে তাহলে হি মাস্ট স্টে ইন বস্টন সিটি, অন্য কোথাও থাকতে পারবে না, বাসা তার বস্টন সিটিতে হবে। এবং এর যে উপকারিতা কত, আমি আপনাকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে, আমি এই জন্য সবসময় বলি যে আমাদের এই যে 64টা জেলা, প্রত্যেক জেলায় জেলায় জেলা সরকার যদি নির্বাচিত হয় এবং তাদের উপর দায় দায়িত্ব থাকে,
কেন্দ্রীয় সরকারকে আমি খুব ছোট করতে চাই। এই যে 56টা মন্ত্রণালয়, আমি বলছি 7টা মন্ত্রণালয় করা দরকার, আর বাকি সব ভেঙে দিয়ে কিন্তু সব জেলায় জেলায়, জেলায় জেলায়, জেলায় উপজেলায়, উপজেলায় যে উপজেলা চেয়ারম্যানরা ছিল ওদের তো আমি যথেষ্ট পাওয়ার উপজেলা ছিল। চাই না, পুরা ফাইন্যান্সিয়ালি সম্ভব করতে হলে আপনার এই জেলাতে নিতে হবে। হ্যাঁ, তো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আমরা উম আপনার টেরিটরিতেই থাকি। আপনি তো বলছেন যে আপনি অনেক কিছু বলেছেন, আ কিন্তু অনেক কিছু করতে পারেন নাই। আম আপনারা জানেনই নাই, বুঝতেই পারেন নাই আপনাদের পিছন দিয়ে এত বড় একটা ষড়যন্ত্র হয়ে এলো, গুমের নাটক, খুনের নাটক, আয়নাঘরের নাটক, ২৬ লাখ ভারতীয় নাটক। আচ্ছা, আ আমরা তাহলে ৫ই আগস্টের পরবর্তী সময়টাতে চলে আসি। আপনি জানেন যে আপনি বাংলাদেশের জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। স্থায়ী প্রতিনিধি হিসেবে ২০০৯ থেকে ২০০৫-১৫ পর্যন্ত আপনি কাজ করেছেন। জি, জাতিসংঘের সাথেও মনে হয় যেন আওয়ামী লীগ গভর্নমেন্ট জাতিসংঘের গুড বুকে নেই। আমরা এভাবে যদি বলি। কেন? আপনি যে একটা ফল্টি রিপোর্ট একটা পেশ করে দিল এবং আমাদের যে এখন যে দ্রুত কি বলে যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনাল হচ্ছে ওইটাকে রেফারেন্স বুক হিসেবেও ব্যবহার করা হয়। যদিও জাতিসংঘ বলেছে এটা করা যাবে না। কিন্তু এইরকম একটা ফল্টি রিপোর্ট যেটার কোনো বেস নাই, ভালো করে কোনো সাক্ষী সাবুত নাই, মানে আসামি পক্ষের কোনো সাক্ষী সাবুত নাই, কিছু নাই। এই যে জাতিসংঘ এরকম একটা কাজ করতে পারে। তো আপনি তো একটা স্থায়ী প্রতিনিধি ছিলেন। আপনি এইটা কি রিলেশন বিল্ড আপ এ কোনো কাজ করেছিলেন? মোমেন ভাই? শুনেন, এইটা যে হলো, এই রিপোর্টটা সম্পূর্ণ একটা ডিফেক্টিভ রিপোর্ট, ডিফেক্টিভ রিপোর্ট। পার্টিজান রিপোর্ট, এবং এইটা ভিন্ডিকটিভ রিপোর্ট। এবং ইয়েস। এইটা তৈরিও, আমি এইটা সম্পর্কে লিখেছি অনেক। আমি জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছি। সেটাই গত জুলাই মাসে। আমি জুলাই মাসে একটা রিপোর্ট তৈরি করেছি বাংলাদেশের এই কারেন্ট ক্রাইসিস ইন বাংলাদেশ। আর বিশেষ করে যে আপনি যে প্রশ্ন তুললেন যে জাতিসংঘ এই 1400 না 1500 লোকের কাহিনী বললো, সব বানোয়াট, এবং সেই সম্পর্কে তথ্যবহুল তথ্যবহুল রিপোর্টটা তাদের তৈরি করে দিয়েছি। সেটি হচ্ছে, এবং জাতিসংঘ এখানে খুব বাজে কাজ করেছে। বিশেষ করে জাতিসংঘ অবশ্য আমাকে যেটা বলেছেন, বলে এটা আর আমাদের রিপোর্ট না, এইটা মিসলিডিং। এইটা হচ্ছে কিসের হিউম্যান রাইটস চিফ কমিশনার, হাই কমিশনারের ব্যক্তিগত ভলকার ট্রুথ, রিপোর্ট, মিস্টার ভলকার ভোলকার ট্রুথ। তুর্ক। আর ঢাকাতে বোধহয় গোয়েন লুইস এটাতে সাহায্য করেছে। এটা একতরফা। তারা যেটা করেছে এটা একেবারে বানোয়াট একটা। কারণ বানোয়াট এই জন্য বলি, আমি তিনটা পত্রিকা, প্রথম আলো, ডেইলি স্টার এবং সমকাল, তারা সরকারের বন্ধু না। এই তিনটা পত্রিকার প্রতিদিন কয়জন মারা গেল তার হিসাব দিত। আমি এই হিসাবগুলো ট্যালি করেছি। 16ই জুলাই থেকে 5ই অগস্ট আমার টেলিতে, এবং এই তিনটি পত্রিকার মোটামুটি রিপোর্ট অনুযায়ী 329 জন লোক মারা গেছে। এবং হুম, সেইখানে আপনার শুধু পুলিশের গুলিতে না, পুলিশের গুলিতে এবং প্রাইভেট শার্প শুটারের কারণে মারা গেছে। হুম, আর পরবর্তীতে শেখ হাসিনার বিদায়ের পরে 5 থেকে 8ই অগস্ট 328 জন মারা গেছে। সেইখানেও শার্প শুটার এবং কিসের ইয়েতে, সেখানে অধিকাংশই শার্প শুটারের। আমি একটা লিস্ট দিয়েছি তখন, 122 জন আওয়ামী লীগের লোকরে মেরে ফেলেছে। হ্যাঁ, কিন্তু আমি এই যখন ইউএন এর লোকরা গেলেন ওখানে, আই ট্রাই টু অ্যাপ্রোচ দেম, এবং এই তথ্যগুলো তাদের আমি ঢাকায় তখন সেই ইউএন এর কমিটি যাওয়ার পরে আমি তখন এগুলো তাদের কাছে পৌঁছেছি। অন্য লোক, আমি যেতে পারিনি, আমি তো লুকিয়েছিলাম, কিন্তু আমার লোকজন গিয়ে পৌঁছেছে। কিন্তু তারা এগুলো এক পয়সার দাম দেয়নি। তারা করেছে কি, তারা আপনার এই ইউনূস সাহেবের লোকগুলো আর ওই কিছু হাসপাতালের লোকের কাছে যারা আপনার যোদ্ধা হিসেবে পরিচিত, তাদের সাথে আলাপ করে সরকারের যারা দায়িত্বে ছিলেন তার কারোর সাথে কথা বলেনি। নাও আমি এই জিনিসগুলো তুলে ধরেছি, যে আমি বলেছি সর্বমোট 657 জন লোক মারা গেছে বলে পত্রপত্রিকায় প্রকাশ তথ্য মতে। আর ইউএন এর প্রথম প্রাথমিক রিপোর্টে ছিল 650 জন। আর ইউনূস সাহেব যখন হেলথ অ্যাডভাইজার নিয়োগ করলেন, হেলথ অ্যাডভাইজাররা বললেন 824 জন। হুম, 824 জনের মধ্যে আবার অনেকেই মারা গেছে অ্যাক্সিডেন্টে, হার্ট ফেলিয়ার, নর্মাল ডেথ, এগুলো ইনক্লুডেড। তারপরে
এক পর্যায়ে 52 জন বের হয়ে আসলো যে তারা জীবিত। এরপরে আরেক দল একবার 21 জন বের হয়ে আসলো যে তারাও জীবিত। না, সুতরাং এই যে 824 জন বলেছেন ওইটাও সঠিক না। এইসবের পরে হঠাৎ করে ইউনূস সাহেব এর সাথে বুলকার তুর্কের বারবার আলাপ হলো এবং উনি দাবি করলেন যে 1500। তা আমি এখন হিসাব করে দেখি ওনার দাবিটার কারণ কি, আর ইউএন এই 1400 কেন দিল তার একটা হিসাব দেখি। হিসাবের মধ্যে হচ্ছে যখন আপনার এই লিবিয়াতে জেলে প্রিজনে ওরা ইউএন বলেছিল, পশ্চিমা রাষ্ট্রগুলো বলেছিল যে 1400 লোককে গাদ্দাফি সাহেব মেরে ফেলেছে। পরে নাম্বারটা 1250 আসছে। আবার যখন আপনার সিরিয়াতে এই ইউএন পশ্চিমা দেশগুলো বলল, বিশেষ করে ফ্রান্স, তখন তারা বলল যে সেখানে 1400 লোকরে ওই সিরিন কি জানি একটা কেমিক্যাল দিয়ে মেরে ফেলেছে। 1400 লোক, এই 14টা কালি আসে সবসময়। ইভেন আপনার এই 7ই অক্টোবর কিসের ইসরায়েল প্রথম বলছিল 1400, পরে 1219 প্লাস 46 আমেরিকানস। হ্যাঁ, তো এই আর মধ্যে 250 লোক গুম করে আচ্ছা, নিয়ে গেছে গাজার এই যারা হামাসরা। এই 1400 এইগুলো শুনতে শুনতে ইউনূস সাহেব বোধহয় বিদেশি খবর বেশি ভালো রাখেন, তাই তিনি 1400 পরিবর্তে 1500 বলেন। আর বুলকার তুর্ক সাহেব ওনার কথা শুনে, উনি অত নবল রেট, ওনার কত আর পুরনো বন্ধু, তার কথা শুনে 1400 যে কোত্থেকে বের করলেন, দে আর নট সাবস্টেন্টেটেড। আমি এটাও বলেছি, এতে যেটা হয়েছে ইউএন এর ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে। আমি ইউএন সেক্রেটারি জেনারেলকে যখন লিখলাম, আমি বললাম দুটো কাজ আপনারা বাজে কাজ করেছেন, ইউএন এর ক্রেডিবিলিটি নষ্ট করেছেন, সেই জন্য এইটার আবার ফুল ইনভেস্টিগেশন হোক। আর সেকেন্ডলি, যারা ওখানে এই যে ইয়াং ছেলেপিলেরা যারা মারা গেছে তাদের প্রতি একটা ডিসসার্ভিস ঠিক করেছে, আছে। কারণ যারা মারা গেছে তাদের ছাড়া আরো বাকি লোকজন ঢুকিয়ে ইউ হ্যাভ ডিড এ ডিসসার্ভিস টু দোজ young boys who died in this, এই যে কি জুলাই মোমেন যুদ্ধে। ভাই, আচ্ছা, নাও এখানে বলি, কিন্তু তারা কোনো তথ্য ছাড়া এটা রিপোর্ট দিলেন। আর ইউএন আমাকে বললেন যে এটা আমাদের রিপোর্ট না। আমি বললাম কেন? বলে আমরা এটার জন্য কোনো বাজেট দেইনি, এটার জন্য কোনো আপনার ডিবেট হয়নি, কোনো দেশ স্পন্সর করেনি, কোনো রেজলিউশন আসেনি, কোনো রেজলিউশন পাস হয়নি, রিপোর্টটার যে টেকনিক্যাল টিম নিয়োগ করা হলো সেই নিয়েও কোনো আলোচনা হয়নি। সবই বুলকার তুর্ক সাহেব এগুলো করেছেন। কার টাকায় করেছেন তারা জানেন না, মোস্ট লাইকলি এটা ইউনূস সাহেব দিয়েছেন। সুতরাং এইটা এক পেশি আপনার এই ইউনূস সাহেবের বুদ্ধির এই রিপোর্ট, এবং বুলকার তুর্ক এন্ড ইউনূস সাহেব should be accountable for this report. ফর এবং দিস। ইউএন should immediately tell যে দিস ইজ, আমি তাদের বলেছি আপনারা পাবলিকলি বলেন না কেন যে দিস ইজ নট এক্স্যাক্টলি, ইউর এটাই রিপোর্ট। প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, ওনারা পাবলিকলি এটা বলছেন না কেন যে এটা ওনাদের ওনারা আমাকে রিপোর্ট নয়? প্রাইভেটলি আমাকে অ্যাডভাইস করলেন, আপনি বুলকার তুর্কের অফিসে এটা জানান, হিউম্যান রাইটস কাউন্সিল, কারণ হিউম্যান রাইটস কাউন্সিলে ডিসকাস হয় নাই, আপনি হিউম্যান রাইটস কাউন্সিলে জানান। আমি বুলকার তুর্কের সাহেবকে চিঠি দিয়েছি, উনি কোনো উত্তর দেন নাই। আমি হিউম্যান রাইটস কাউন্সিলের প্রেসিডেন্টকে দিয়েছি, এবং সদস্য ওনাকে আবার আমরা হারিয়ে ফেলেছি। ওনার বোধহয় আবার ফোন এসছে। বন্ধুরা, সরি, আজকে অনেক দুঃখিত যে আজকে এত ইন্টারাপশন হচ্ছে। আসলে উনি মোমেন ভাই ফোন থেকে জয়েন করেছেন, তো উনার যখনই ফোনটা আসছে তখনই আমাদের লাইনটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটা একটু সাম আপ করে ফেলি যে দেখেন যে এই যে একটা মিথ্যা রিপোর্ট ইউএন এর নামে ভলকার ট্যুর চালিয়ে দিলেন। আমাদের বাংলাদেশী মানুষরা আমাদের আসলে অনেক সুযোগ সুবিধাও কম। সবকিছু যে অত খতিয়ে দেখবো, জানবো এরকম সুযোগ নাই। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইউনূসদের মতো মানুষরা আমাদেরকে মিসগাইড করলো। জি ভাই। জি জি আসি, সরি, না, আমরা ডিসকানেক্ট হয়ে বুঝতে গেছে। পেরেছি। আপনার ফোন থেকে যুক্ত হয়েছেন। তাহলে আমরা যদি এটাকে একটু ছোট করে বলি যে আপনি যোগাযোগ করেছেন, আপনার হিউম্যান রাইটস কমিশনও কোনো অ্যানসার করেনি, রাইট? জি, কোনো আনসার করেনি।
আসলে কি ভলকার ট্রুপ তো কখনোই বলবেন না। কারণ উনার যদি এই কাজটা করার জন্য এটা একটা প্রজেক্ট হিসেবে ধরলে এটার ফাইন্যান্স যদি ইউনুস ফাউন্ডেশন করে থাকে তাহলে তো ভলকার ট্রুপ বলবেন না যে কোন উত্তর দ্যাটস দিবেন রাইট। না এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় জাতিসংঘের ইউএন এর ডেফিনিটলি কোন একটা ইউএন স্টেপ নিজেদের নেওয়া উচিত। ক্রেডিবিলিটির জন্য তারা হুম, এটার উপরে ইনভেস্টিগেশন করা, ফুল করা উচিত। ইনভেস্টিগেশন। আমরা একটু এবার অন্য প্রসঙ্গে চলে আসি। এবার আমরা একটু বাংলাদেশে চলে যাই। আজকে বাংলাদেশে চলে যাই। আপনার সাথে তো আ মোমেন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? উনাকে আবার আমি পাচ্ছি না। আমাকে শুনতে পাচ্ছেন? উনি আবার উনার কানেকশন চলে গেছে। বন্ধুরা, তাহলে তো এই যে মোমেন ভাই যেটা বললেন, আমি এটা দৃঢ় বিশ্বাস করি। কারণ জাতিসংঘ নিশ্চয়ই চাইবে তাদের ইমেজটা, তাদের যে ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতি হয়েছে বাংলাদেশে। জাতিসংঘ নিয়ে শুধু বাংলাদেশ না, পৃথিবীব্যাপী একটা আ খুব একটা ইতিবাচক ধারণা আর নেই। তো এটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে, কোনো না কোনো সময় হয়তো জাতিসংঘ বলবে যে এই রিপোর্টটা আসলে উম আ আমাকে কি শোনা যাচ্ছে ভাই? আমি শুনছি, হ্যাঁ। কোনো এক সময় জাতিসংঘ অবশ্যই বলা উচিত এবং এই জন্য আমরা প্রেশার দেওয়া উচিত। হ্যাঁ, উই অল শুড গিভ প্রেশার টু জাতিসংঘে যে তোমরা জাতিসংঘ। এইরকম ভুল। এটা আপনি ভালো, আপনি রাইট পারসন, আপনিই পারবেন। আমি তো যে অ্যাপ্রোচ করেছি, কিন্তু এই জন্য আমাদের বোধহয় কোনো শোনা যায় না? আমাকে শোনা যায়? হ্যালো, হ্যাঁ, আসছি, আবার আসছি। আমি হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আমি তো আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে আমার ইয়ে বলছে যে সাউন্ড নাই। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমাকে I কি don't শোনা know how যাচ্ছে? to do this. আমাকে শোনা যাচ্ছে বন্ধুরা? আমি কিভাবে বুঝবো? চেহারা দেখতেছি। শোনা যায়? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। ওকে, আমাকে কি গুড, শোনা যাচ্ছে? গুড। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন, হ্যাঁ। ওই ফোন আসলেই কেটে যায় লাইনটা। আচ্ছা, আমরা একটু বাংলাদেশের বিষয়টা নিয়ে কথা বলি তাহলে। জি, জি। বাংলাদেশে আপনি নিজেও একটা সিচুয়েশন এর মধ্যে ছিলেন। আপনি অনেক কষ্ট করে বের হয়েছেন। আমরা শুনেছি এটা। এই যে বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থা, তারপরে মাইনরিটি, সনাতনীদের যে অবস্থা, আ আম সবকিছু মিলিয়ে এই যে নৃশংসতা, সেগুলো একপাশে রেখে আমি ১ম এ ডক্টর ইউনুসকে নিয়ে একটা কথা বলতে চাই। কারণ সত্যি কথা বলতে মোমেন ভাই, আ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি ডক্টর ইউনুস ডেফিনিটলি আপনার পরিচিত। ডক্টর ইউনুসের মতো মানুষরা যারা নাকি ওই সমাজের ওই জায়গায় আছেন, সুধীজন তাদেরকে আপনার পেশাগত কারণে আপনার নিজের আপনারা সেম আম টেরিটরিতে বিলং করেন। কিন্তু আপনি ডক্টর ইউনুসের সাথে আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি ডক্টর ইউনুসের সাথে আপনি বলেছেন যে আপনি চেয়েছিলেন, আপনি বলেছিলেন ডক্টর ইউনুস নেলসন ম্যান্ডেলার মতো বাংলাদেশকে চালাবে। এটা নিয়ে কিন্তু আপনি অনেক সমালোচিত হয়েছেন। মোমেন ভাই, আপনি কি জানেন এটা? আপনি না, আমি যখন এটা জানি না। করেছেন, আমি আপনাকে বলছি আপনাকে হ্যাঁ। এটা একদম বাংলাদেশের মানুষ আচ্ছা, তো আমি অনেক বলি কষ্ট আপনাকে, পেয়েছেন। শুনেন, আমি বলি ইউনুস আপনাকে। নিয়ে একদম খুবই হ্যাঁ, একটা নেগেটিভ হ্যাঁ। ধারণা। ম্যান্ডেলার সাথে আপনি আচ্ছা, কোন ইউনুস সাহেব মানদণ্ডে যখন আপনি ইউনুসকে ২০০৬ কম্পেয়ার সালে, করলেন? ইউনুস জি, সাহেবের সাথে আমাদের খুব গভীর সম্পর্ক ছিল। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আমার শুধু না, আমার বড় ভাইয়েরও খুব গভীর সম্পর্ক। আমার জি, বড় ভাই উনার ব্যাংকটা অ্যাপ্রুভ করেন 1982 তে, যখন তিনি হ্যাঁ, অর্থমন্ত্রী ছিলেন, মোহিত জি, ভাই। আচ্ছা। জি, উনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমরা একসাথে অনেক কিছু করেছি। জি। উনার বিভিন্ন অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি উনাকে নমিনেট করেছি। তারপরে ১৯৯৬ সালে যখন মাইক্রো ক্রেডিট সম্মেলন হয়, তখন আমাদের নেত্রী আসবেন না। সিদ্ধান্ত নিলেন আসবেন না। ইউনুস ভাই আমাকে ফোন করলেন কুয়ালালামপুর থেকে। ফোন করে বললেন যে, "মোমেন, তোমার নেত্রী আসবে না। তুমি দেখো উনাকে রাজি করাও।" আমি তখন নেত্রীকে বললাম। নেত্রী বললেন যে, "না, আমার অ্যাম্বাসেডর KM শাহাবুদ্দিন আমাকে বলেছে না যেতে। কারণ ওই সময় মিড টার্ম ইলেকশন হবে।
কোনো কংগ্রেসম্যান সিনেটর থাকবে না। আর হোয়াইট হাউস আমাকে দাওয়াত দেয়নি। বাংলাদেশে আমি আসলে বিরূপ মিডিয়াগুলো বিরূপ মন্তব্য করবে, এই জন্য আমি আসবো না। উনি ছেড়ে দিন, বললেন না আমি আসবো না। আমি আমি তখন বহু চেষ্টা করলাম। এর মধ্যে আমি একটা সুযোগ হলো যে বস্টন ইউনিভার্সিটিতে নেত্রীকে একটা পিএইচডি অ্যাওয়ার্ড দেওয়ার সুযোগ তৈরি করলাম। আমি নেত্রীকে বললাম, আপনাকে আমি বস্টন ইউনিভার্সিটিতে একটা ডিগ্রি দেওয়ার, অনারারি ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করেছি। উনি বললেন নিশ্চয়ই, এটাতে আমি আসবো। আমি অনেক আমি কোনোদিন কোনো গ্র্যাজুয়েশন হয় নাই, সার্টিফিকেট পাই নাই, আমি অবশ্যই আপনার এটাতে আসবো। আমি বললাম আপনি যখন আসবেন তখন ওয়াশিংটনে একদিন ওটা উদ্বোধন করে পরের দিন বস্টনে চলে আসবেন। উনি রাজি হলেন, উনি আসলেন এই মাইক্রোক্রেডিটে। মাইক্রোক্রেডিটে নেত্রী আসায় ইউনুস ভাই তখন বলছিলেন যে নেত্রী যদি না আসেন হিলারিও আসবে না, আর সুফিয়া, কুইন সুফিয়াও আসবে না। নেত্রী আসলে ওরা দুজন কোচেয়ার, এই তিনজন কোচেয়ার, তখন নেত্রী আসলেন এবং ইট ওয়াজ এ গুড। নেত্রী এসে ওনাকে সহায়তা করলেন। তারপরে নেত্রী একটা আইন তৈরি করে দিলেন। ওনার পিআর যিনি জুনিয়র কে ছিলেন আনোয়ার করিম চৌধুরী, ওনাকে বললেন যে আপনি গ্রামীণটাকে প্রমোট করেন। আনোয়ার চৌধুরী ইউএনওতে একটা ফ্রেন্ডশিপ ক্লাব অফ গ্রামীণ তৈরি করলেন। ৭৭টা দেশের রাষ্ট্রদূত এর সদস্য হয়। তো শেখ হাসিনা গ্রামীণকে খুব সাহায্য করেছেন। পরবর্তীতে জানেন যে 98-এ যখন গ্রামীণ ধ্বংস হয়ে যাচ্ছিল, শেখ হাসিনা 400 কোটি টাকার মতো লোন কি দেন, গ্রান্ট দেন ওকে বেঁচে রাখার জন্য। ইউনুস সাহেবের সাথে সম্পর্ক তখন খুব ভালো, আমাদের সম্পর্ক খুব ভালো। যখন ইউনুস সাহেব 2006 সালে নোবেল প্রাইজ পেলেন, আমি মনে করলাম আমি নোবেল প্রাইজ পাইছি, এইরকম আনন্দ আমাদের, বুঝছেন। সেই ইউনুস ভাই যখন আপনার একটা দল করলেন, আমাকে উনি বললেন যে আমি একটা দল করতেছি, হ্যাঁ তোমাকে আমি এই আমেরিকাতে এইটা দায়িত্ব দিই, তোমাকে আর সিরাজুল আলম, ওই যে সিরাজুল আলম আমাদের চিন্তক ছিলেন, উনি তখন সিরাজুল আলম খান। উইসকনসিনে থাকতেন। হুম। সিরাজুল আলম আমাকে এসে বললেন, মোমেন তুমি এইটার সাথে এক হয়ে যাও, এটা খুব ভালো জিনিস, অমুক টমুক। আমি বললাম যে না, আমি এটাতে নাই। হ্যাঁ, আমি অনুসারে বললাম যে আপনাকে দায়িত্ব দিয়েছে বিশ্বের 800 মিলিয়ন গরিব দুষের দারিদ্র দূর, আপনি ওই দংডাঙে যাচ্ছেন কেন? হ্যাঁ, উনি উত্তর দেন নাই। পরে তো ওনার এই দল ভেঙে দিলেন। তো ইউনুস সাহেবের সাথে আমার সম্পর্ক খুব ভালো। আমি যখন পিয়ার হলাম এই 2009, ইউনুস সাহেব আমাকে অনেক কাগজপত্র দিয়ে বললেন যে মোমেন তুমি তোমার সাথে আমি কাজ করতে পারবো, তুমি ইউএনএতে আমাকে আমার এই কাগজপত্র বিভিন্ন, আমি এটা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত পরে যখন বের হলো চাকরি ছাড়তে চান না, হমক টমক, তারপরে বিভিন্ন ট্যাক্স দেন না, ওইগুলো এগুলো তাদের আইনি ব্যাপার স্যাপার, আমি জানি না। কিন্তু আমার সাথে ওনার সম্পর্ক সবসময় না, মধুর ছিল। আমি এই এখানে জন্য আপনাকে যখন একটা উনি কথা উনি চিফ বলব। অ্যাডভাইজার হলেন, জি। আমি তখন দেশটা দেখলাম যে দেশটা যখন সাউথ আফ্রিকার এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের খুব ডিভিশন ছিল, হ্যাঁ, তখন ম্যান্ডেলা সাহেব আর ডেসমন্ড টুটু তারা একটা ভালো কাজ করলেন। তারা সেখানে ইউনিটি করার জন্য তারা রিকনসিলিয়েশন, ট্রুথ কমিশন করলেন। আমি আমার বন্ধুকে, এটা দিস এ প্রাইভেট ডিসকাশন, বন্ধুরে বললাম যে তুমি উনাকে বলতে পারো যে উনি দেশের ইউনিটি দরকার এখন, আর ইউনিটি যদি, আর উনিও নিজেও বলছেন ইউনিটি, সুতরাং ম্যান্ডেলার যদি পথ অনুসরণ করেন তাহলে আপনার হি কুড বি সাকসেসফুল ইউনো এই এন্টারিং গভর্নমেন্ট। আমি সেই জন্য এই প্রস্তাবটা দিয়েছি এবং এটা আমার ধারণা যদি সেই পথ তিনি চলতেন তাহলে অনেক ভালো অবস্থানে যেতেন। তিনি তার পুরো উল্টোটা করলেন, হিংসা, বিদ্বেষ, খানাখানি, মারামারি, এই গেল। এতে আই ওয়াজ ভেরি স্যাডেন্ড অ্যান্ড শকড। কারণ এটা, আর তারপরে দেখলাম নিজের ব্যক্তিগত সব জিনিস অর্জন করতেছেন। দিজ আর নট, দিজ আই ডিড নট এক্সপেক্ট ফ্রম মোহাম্মদ ইউনুস। বোধ আমরা ওনাকে ভালো করে চিনতাম না। কে জানি বলছে যে শেখ হাসিনা একমাত্র ইউনুসকে চিনছে, বাকি কেউ চিনে নাই। মেবি ইট ইজ ট্রু, সামওয়ান পাবলিক ফিগার এটা বলেছেন। হ্যাঁ না, আমরা তো ইউনুস ভাইকে ভালো হিসেবে চিনতাম, কিন্তু সো স্যাড যে এটা উনি দেশটা ধ্বংস করে দিচ্ছেন। আমার এখন সবচেয়ে ভয় হলো দেশটা বাঁচানো, কারণ দেশটা ধ্বংস, সব ইনস্টিটিউশন ধ্বংস, মবের রাজত্ব। ইউনুস ভাই কুড বি নোন ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ মবের জনক, মব সন্ত্রাসী, জিহাদি মব সন্ত্রাসীর জনক। আর উনি যা করতেছেন, আপনি বলতেছিলেন যে অমুক অমুক মারা, আমি দেখতে সিস্টেমেটিক ওয়েতে
আমি ওনার সাথে হিটলারের একটা তুলনা করেছি, সেটি হচ্ছে হিটলার সিস্টেমেটিক্যালি ইহুদিদের মারা শুরু করলো, নিধন সিস্টেমেটিক্যালি, করতে শুরু ভাইয়া। করলো, এন্ড দে আর দি মোর রিচার গ্রুপ, মোর পাওয়ারফুল গ্রুপ, তাদের সে ধ্বংস করতে লাগলো। আর এই আমার বাংলাদেশে এখন আমি দেখি ইউনূস সাহেব সিস্টেমেটিক্যালি আওয়ামী লীগ ঘরানার লোক যারা, মুক্তিযুদ্ধের সপক্ষের লোক যারা, আর হিন্দু, এই তিনটা গ্রুপের বিরুদ্ধে তিনি হিটলারি নিয়ম চালু করেছেন। তাদের যেখানে পান ধরেন, ডেভিল প্রোগ্রাম না দিয়ে সব আওয়ামী লীগের সমর্থক, মুক্তিযুদ্ধের ডেভিল হান্ট। সমর্থক, আর ডেভিল হান্ট আর হিন্দু, এই তিনটি গ্রুপকে তিনি নিধন করার জন্য উঠে পড়ে লেগেছেন। সো আই কম্পেয়ার হিম, এই ক্ষেত্রে হিটলারের পথ উনি অবলম্বন করতেছেন, এবং দিস ইজ সো স্যাড, এবং এইটা দেশের ভবিষ্যৎটা ধ্বংস করে ফেলতেছে। তার মানে দেশকে আপনি যে বলেছিলেন, আপনি মনে করেন যে নেলসন ম্যান্ডেলার মতো, আসলে তো আপনি যেটা বললেন ইউনূসের পরিক্রমা, ডক্টর ইউনূসের, আপনি যদি যে তার যে উঠে যাওয়া, তার যে ব্যবসা, তার যে উনি সবসময় গ্রামীণ ব্যাংকটাকে আসলে ওনার নিজের, এটা কি বলবো, নিজের একটা প্ল্যাটফর্ম, একটা বিজনেস সেন্টার, এবং নিজেকে এক্সিলেট করার জন্য উনি আসলে গ্রামীণ ব্যাংক নামক এই যে ক্ষুদ্র ঋণ বা যে প্রকল্প উনি তৈরি করেছিলেন, সেটা আসলে মানুষকে এটা দিয়ে নিজেকে প্রকাশ প্রমোট করার, করার নিজেকে জন্য, প্রমোট নিজেকে করার প্রমোট জন্য করার এটা জন্য। করেছেন। এটা আপনি এখন মানলেন। তার মানে আপনি তখন না, আপনি আমরা আপনি মোমেন ভাই, আপনি বুঝতে পারেন নাই, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনাদের সরকার বুঝতে পারে নাই যে বাংলাদেশে উম আপনাদের সরকারে থাকা অবস্থাতেই আপনাদের পিছনে অনেক কিছু ঘটে যাচ্ছে, যেটা এই যে গুম, খুন, বিভিন্ন ন্যারেটিভস, বিভিন্ন এগুলো তো অনেকগুলো অ্যান্টি বানোয়াট ইন্ডিয়া, ন্যারেটিভস, বুঝছেন, এটা বানোয়াট। অ্যান্টি বানোয়াট ন্যারেটিভস, এগুলো তো আপনারা বুঝতে ব্যর্থ হয়েছেন। এখন যখন ওই এবং শফিক সাহেবের, বাংলাদেশের সাথে যে ভারত এখানে বলি ওনার প্রিন্সিপাল প্রেস সেক্রেটারি শফিক সাহেবের বক্তব্য শুনি, জি, তখন মনে হয় আল্লাহ, এরা এত সব করতে পারে, দিনকে রাত বানাতে পারে। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো আপনারা ওটাও বুঝতে পারেন নাই। তো বুঝতে আপনারা পারি, এটাও বুঝতে পারেন নাই যে আসলে ইউনূস লোকটা একটা ভয়ংকর মানুষ। এটা বুঝতে পারিনি, এ এ বুঝতে মানে পারিনি। এই দুটো না বুঝতে পারার consequences আজকের বাংলাদেশ। দ্যাট ইজ লাইকলি, আমরা মোটেই বুঝতে পারিনি, এবং আমার মনে হয় দেশবাসীও বুঝতে পারেনি। কারণ দেশবাসী দেশবাসীর উনি তো নোবেল বোঝার প্রাইজ কথা না পাওয়ার পরে মোমেন ভাই। মনে করছে উনি ফেরেশতা, এইরকম ভালো মানুষ দেশবাসী তো হয়। বুঝবে না। দেশবাসীকে আমরা যেটা বোঝাবো, এই যে আমরা আপনি আজকে আমরা কথা আমরা বলতেছি। টের পাইনি, আমি টের পাইনি। আমি মানে কেন আমি আত্মীয়কে বলেন, আমি আত্মীয়র কামাল সিদ্দিকী ওনাকে খুব সাহায্য করেছি বিভিন্ন সময়ে। মানে কি? আপনি কি মানে খবর না? মানে এত ইদার উনি এত চতুর, এটা বোঝাও যায়নি, অথবা ওনাকে যারা পেট্রোনাইজ করেছে ওনার পেছনে, আপনারা একটা পার্ট করেছেন, বা ওনাকে তো তবে কেউ না এখন কোথাও না কোথাও when তো I ওনার look শক্তি back, আমি আছে। দেখি ওনার সাথে প্রথম যারা ছিল, যে অধ্যাপক লতিফি টতিফি, হ্যাঁ, ওরা অনেকদিন আগে উনি ওদের বের করে দিয়েছেন। কিন্তু জি। কেন আমরা কোনদিন জিজ্ঞেস করিনি, ওরাও বলে টলেনি, আর আমার সাক্ষাৎও হয়নি। ও, আপনার সাক্ষাৎও হয়নি। না, ওই আচ্ছা। যে ওনার সাথে যে অরিজিনাল যারা ছিল, হুম, এই যে অধ্যাপক লতিফি, ওনার সাথে যে প্রজেক্ট তারা জি। করতো, করতো তারা তাদের কেউ। পরবর্তীতে উনি সব বের করে দিয়েছেন, কিন্তু কেন করেছে আমি জানি না, এবং আমি কোনোদিন জিজ্ঞেসও করিনি। আচ্ছা। মানে এইটা আসলে আমাদের জন্য এই লোকটা যে কতটা ক্ষতি, মানে এই লোকের আ পরিকল্পনা তো কত vindictive, এবং সেটা পুরোটাই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। তো এটা না বুঝতে পারাটা একটা মানে দ্যাট ইজ অ্যানাদার ইন্টারেস্টিং। ৭১ সালে উনি তখন ভ্যান্ডাবিল ইউনিভার্সিটিতে ছিলেন। জি, ওখান থেকে তখন পিএইচডি স্টুডেন্ট। জি, হ্যাঁ, তখন উনি ওখান থেকে ওয়াশিংটনে আসেন। এসে আমার জি। বড় ভাইয়ের বাসায় ছিলেন। আচ্ছা, বেসমেন্টে ছিলেন। ওখানে বসেও তারা একটা বাংলাদেশ নিউজ লেটার তারা বের করতেন। ইউনুস হেল্পড, কয়েকদিন ওটাতে ইউনুসও সাহায্য করেছেন। ওই ৭১ সালে মুক্তিযুদ্ধের সময়। হ্যাঁ? কিন্তু এইরকম লোক আপনার কোনো নিজের স্বার্থের জন্যে সব জলাঞ্জলি দিয়ে দেয়, এইটা আমার কাছে খুব তাজ্জব মনে হয়। ওকে। আ আমরা ইউনুসকে তো আসলে মানুষ বুঝতেই পারছে, এবং সবচেয়ে সত্যি কথা বলতে আপনি বললেন, কিন্তু ৭১ সালে ইউনুসের বয়স ছিল, মুক্তিযুদ্ধে যেতে পারত, উনি যান নাই। আ বিদেশেও না, যে উনি আমেরিকায় ছিলেন তখন। আমেরিকায় ছিলেন। তো বিদেশেও তখন মানে ওখানে আমরা যেমন ব্রিটেনের জানি, অনেকের জানি। যাই হোক, সেই প্রসঙ্গে আর যাই না। আমার উনার সবকিছুতে আমি উনাকে ব্যক্তিগতভাবে আ আও একদমই উনার প্রতি I used to like him a lot.
বুঝছেন? I never কিন্তু এখন একেবারে উল্টো হয়ে গেছি। No, I never liked him because this type of যারা এ ধরনের এনজিও টাইপের বিজনেস করে তাদের নিয়ে আমার একটু সবসময় সন্দেহ আছে। আমার বাবা আমার ভিতরে ঢুকে ফেলেছিলেন। আমার এই ধরনের মোহমায়া নাই এই লোকটার প্রতি। তবে এখন তো মানুষদের জানতেই পারছে। আর এটা আরো আনফরচুনেট যে আপনাদের মতো মানুষরা আ একভাবে বলতে গেলে বলা যায় যে ব্যবহারও হয়ে গেছেন। উনি আপনাদেরকে ইউজ করে বিভিন্ন ইনফ্লুয়েন্স গুলো খাটিয়ে যেমন আপনাকে দিয়ে আ শেখ হাসিনাকে ফোন করিয়েছেন। শেখ হাসিনাকে দিয়ে নিয়ে এসেছেন such a মানে আইডিয়া উনার ক্লেভার পারসন ভয়ংকর এবং ভিনডেক্টিভ এট দ্য সেম টাইম। এখন Yes. আমি একটু আপনার রাজনৈতিক দল আওয়ামী লীগের নিয়ে কথা বলতে চাই। আওয়ামী লীগে আপনি যে বর্তমানে আপনি যে এই যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই যে আপনার সাথে আমার কনভারসেশন হলো, এর আগেও আরেকটা শোতে আপনি কনভারসেশন করেছেন। এটা কি মানে আপনার যে একটা অবস্থান, সেটা কি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নীতি, অবস্থানকে প্রতিফলন করে? নাকি এটা যাই বলছেন সেটা আপনার আসলে ব্যক্তিগত আম আ ধারণা থেকে বলছেন বা একান্ত আপনার মতামত? এটা আমার একান্ত মতামত। আমি আওয়ামী লীগের কোনো নেতা এদের সাথে আলাপও করিনি এ ব্যাপারে। উনারা আমাকে হুম। কেউ কোনোদিন ইনস্ট্রাকশন অ্যাডভাইস ও করেননি। হ্যাঁ? সুতরাং এটা আমার ব্যক্তিগত আমি যেটা ভালো মনে করি সেইটা করে বলে যাচ্ছি বলে হ্যাঁ, I am not representing আওয়ামী লীগ পার্টি as such হ্যাঁ। কিন্তু আপনার মনে হয় না যে আপনি কি না, তবে আমি এটা বিশ্বাস করি। কারণ আমার দলের যে নেত্রী যে শেখ হাসিনা, I have lot of respect for her. উনি আমি যে কথাগুলো বলছি আমার মনে হয় তিনি এগুলোর বিরুদ্ধে যাবেন না। কারণ হচ্ছে উনি খুব সেনসিবল লোক, খুব বাস্তববাদী লোক। আমি খুব কম নেতা দেখেছি এইরকম বাস্তববাদী। অনেক কম্প্রোমাইজ অনেক সময় করতে হয়েছে। কিন্তু যেটা সঠিক সেটা তিনি সঠিক মনে করেন। হয়তো কম্প্রোমাইজ করার জন্যে যেমন ধরুন এই যে ব্ল্যাক মানি, কম্প্রোমাইজ করার জন্য ওইটাকে কি করেছেন। কিন্তু সি রিয়ালাইজেস ইট এগুলো বুঝেন উনি। তো আমি যেটা বলছি এগুলো সত্যি কথা রিয়ালিটি এবং শি ইজ আমি বলবো যে এইরকম বাস্তববাদী নেতা আমি খুব কম দেখেছি। ব্লাক মানিটা তো কি বলতে চাইছিলেন আপনি? একটু যে ক্লিয়ার করে ব্লাক মানির বিষয়ে কিছু একটা আচ্ছা বলছিলেন। ব্ল্যাক মানে আমাদের এখানে আমরা ওই যে ব্ল্যাক মানিকে সাদা করা এটা তা আমি নেত্রীকে বলেছিলাম যে এইটা করা ঠিক হবে না। হ্যাঁ, ব্ল্যাক মানি ব্ল্যাক ম্যান সেটা আপনার কত এটা পার্সেন্ট রাইট দিয়ে যে নয়। সাদা করা যেত এটা? কারণ হচ্ছে গিয়ে ব্ল্যাক মানিটা কেন প্রথম দেখতে হবে হোয়াই ব্ল্যাক মানি হয় কেন। ঘুষ টুস সেগুলো বাদ দেন। যেটা মেজর রিজন ফর ব্ল্যাক মানি যে আপনি যদি একটা বাড়ি কেনেন ১,০০,০০,০০০ টাকায়, আপনি তাহলে ওকে ১,০০,০০,০০০ টাকা দিলেন। কিন্তু সরকারি নিয়মে ওই ১,০০,০০,০০০ বাড়ির দাম হলো ২৫,০০,০০০ টাকা। তারপরে ৭৫,০০,০০০ টাকা ব্ল্যাক মানি হয়ে গেল। তখন ওইটার জন্য ওটাকে কি সাদা করতে হয়, অমুক করতে হয়, ডং করতে হয়। আমি বলেছিলাম যে আমেরিকার যে সিস্টেম আছে, মার্কেট ভ্যালু, ওইটা যদি ১,০০,০০,০০০ টাকা হয়, এইটার প্রাইসও ১,০০,০০,০০০ টাকা হবে। ওই ১,০০,০০,০০০ বেসিসে তারা ট্যাক্স দিবে। আমাদের এখানে হয় কি, তারা ট্যাক্স কম দেওয়ার জন্যে এই সরকারি লোক আমলারা এই নিয়ম করেছে যে তারা ১,০০,০০,০০০ টাকার যাকে বলবে ২৫,০০,০০০ টাকা। আর এই ২৫,০০,০০০ উপরে আপনি ২২% করে ট্যাক্স দিবেন। আমি বলি যে আপনি ১,০০,০০,০০০ বলেন, ১,০০,০০,০০০ বলে ২% ট্যাক্স নেন, তবুও অসুবিধা কি? তবুও তো অন দ্য মানে কারেক্ট ইনফরমেশনটা গেল। হ্যাঁ, এখন প্রশ্ন হলো আপনি ১,০০,০০,০০০ টাকা ওইটা বাড়ির দাম ১,০০,০০,০০০ ওখানে নাম মার্কেট রেট। আমেরিকাতে যেটা করা হয় ৩-৪টা বাড়ি একই রকমের যে প্রাইসে সেল হইছে এটার এভারেজ নিয়ে বলি একটু কম করে বলে যে এইটা হলো এই হ্যাঁ, একটা মার্কেট প্রাইস। অ্যাপ্রাইজাল করে। হ্যাঁ, এটা এই সিস্টেমটা চালু করেন। তো নেত্রী আমাকে বলছেন যে খালি আমেরিকা, আমেরিকা বলেন। ওইগুলো বাদ দেন। না, উনি হয়তো উনার বাস্তবতাটাকে একটু ওইটা মাথায় I এনেছেন। can understand বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এইরকম হয়েছে। সো বাট she knows, she realizes it. আপনি যখন বলবেন উনি বুঝেন। কারণ এইরকম স্মার্ট লেডি খুব কম আছে। যে কুইকলি উনি বুঝেন এবং বাস্তববাদী। হ্যাঁ, আহামরি কিছু না। এটা ওই কিসের মতো না, সিপিডির মতো না। উনি হ্যাঁ, সিপিডির মতো বাস্তববাদী। বানা, ইউনূসের মতো বানা। দেখাবে অনেক চকচকা আর আসলে দেশটাকে উজাড় করে হ্যাঁ, দিল। উনি knows she is শেষ। একেবারে নিরেট যেটা এইটাই ঠিক। This is the beauty of শেখ হাসিনা। হ্যাঁ, মানে হোয়াইট ইস হোয়াইট, ব্লাক ইস ব্লাক, রাইট ইস ব্ল্যাক রাইট। ইজ নো হোয়াইট, দেয়ার ইস ব্ল্যাক নো ইজ। গ্রে জোন, আর রাইট? দ্বিতীয়ত যেটা হলো উনি ভেরি প্রাউড অফ হার কান্ট্রি। বাংলাদেশ ইয়েস। নিয়ে ওনার এত গর্ব যে এই দেশ আমার, এই দেশের কিছু
মানে উনার প্রায়োরিটি লিস্টে বাংলাদেশ ফার্স্ট। ইয়েস, বাংলাদেশ ফার্স্ট, এটাতে আচ্ছা, কোনো কম্প্রোমাইজ। মোমেন ভাই, আরেকটু আপনি আমাকে অনেক সময় দিয়েছেন কিন্তু আপনার লাইনটা কেটে যাচ্ছিল। আরেকটু হ্যাঁ, সময় আমাকে দিবেন। আমার এই সমস্যা এটা। না, আমার আমাকে একটি আরেকটু ফোন, সময় দিতে হবে। ৬-৬টা ফোন করতে করে এখন একসাথে আসছি। আচ্ছা, মোমেন ভাই, এই যে একটা নির্বাচন একটা ব্যবস্থা করলো। নির্বাচনের ভিতরে আরেকটা ভোটের ভিতরে আরেকটা ভোট, সেটা হচ্ছে গণভোট। আপনার কি মনে হয় নির্বাচন নিয়ে এই যে আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগকে বাদ দিয়ে আম ইনক্লুস মানে পৃথিবীর অনেক দেশে বলছে ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত। সেদিন ব্রিটিশ পার্লামেন্টে ২ জন পার্লামেন্ট মেম্বার পর্যন্ত বললেন এবং বললেন তারা সো কল্ড নির্বাচন। তারপরেও এই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন মোমেন আচ্ছা, ভাই? আমাদের যে ইউনূস সাহেব যে নির্বাচন করছেন, উনার নির্বাচনটা দেওয়ার কোনো ইচ্ছাও নাই। এটা পাতানো নির্বাচন। উনি হয়তো বিএনপি আর কি বলে যে জামায়াত এবং এদের সাথে একটা সম্পর্ক করেছেন, করে নির্বাচন একটা দিচ্ছেন পাতানো। এটা অলরেডি ঠিক হয়ে গেছে কি হবে না হবে। যদি এটা হয়ে থাকে, উনি এই যদি পাতানো করেন, তাহলে তার এক্সিটের একটা সুযোগ হয়। আচ্ছা, উনি নির্বাচনে বিশ্বাস করেন না। কারণ উনি কোনোদিন কোনো নির্বাচন, আমরা ইউনূস সাহেবরে নিয়ে আমরা একবার নির্বাচন করেছিলাম সেই 74 এ, বুঝছেন? ইউনূস সাহেবও ক্যান্ডিডেট ছিলাম, আমরাও ক্যান্ডিডেট ছিলাম। তখন আমরা ফেল করেছি। যাই হোক, সেটা ইকোনমিক অ্যাসোসিয়েশনে। আপনার যেটা হলো, এই নির্বাচন ওনার মূল লক্ষ্য না। উনার মূল লক্ষ্যটা হচ্ছে ওই যে হা বা না কি একটা ঢং বের করেছেন ওইটা। ওইটা করবেন উনি। ওই যে ওইটা করার জন্য আর সামনে দেখাচ্ছেন নির্বাচন, লোকজন নির্বাচনের জন্য ওনার হা বা না করবে। আর হা বা না উনি, এইটাও একটা মানে বাওতাবাজি, কারণ এইটা উনি অর্ডার দিয়ে করে ফেলতে পারেন। কারণ যখন হা বা না হবে, তিনি জানেন যে একসময় জেনারেল জিয়া সাহেব হা বা না বলে প্রেসিডেন্ট হয়েছিলেন। সেটাতে প্রথম 98% লোক হা বলছিল। পরে যখন বলা হলো স্যার বেশি হয়ে গেছে, তখন উনি বললেন এটা কমায় দাও, তখন 88% করে ডিক্লারেশন করা হলো। তো উনারটা তাই হবে। যাই হোক, ওই রকমই 90-এর মধ্যে দাদার কাছে একটা হার পক্ষে তিনি মত দিবেন যদি ওইটা উনার উদ্দেশ্য। ওইটা করে তিনি দেশ ধ্বংস করার তাল করবেন। আর বাকিদের খুশি করার জন্য উনি ওই পাতানো নির্বাচন করছেন। পাতানো নির্বাচনের আমি দুইটা দিক দেখি। একটি হচ্ছে, পাতানো নির্বাচন যদি উনিও উনি খুব স্বার্থবাদী তো বুঝাই যাচ্ছে, সরকার থাকতে চান, তাহলে ওই পাতানোওয়ালারা ওনাকে রাখবে। তাতে তিনি কিছুদিন পরে সম্মানের সাথে ভালোভাবে মৃত্যু হবে। কিন্তু যদি পাতানোকে তিনি আবার ঠকান, হ্যাঁ, নিজে থাকতে চান নিজে, তাহলে তিনি কিন্তু বড় কষ্ট, আর ওনার কিসে বের হওয়ার স্কেপের কোনো সুযোগ থাকবে না। তখন কি যে কনসিকুয়েন্স হবে আই ডোন্ট নো, ইট উড বি ডিজাস্টারাস। দেশই তো 12টা বাজতেছে এখন, বাংলাদেশ তো ডিজাস্টার। কদিন পরে মানুষ অত অসন্তুষ্ট হবে, অ্যাঙ্গার বাড়বে, তখন ওনার যে কি অবস্থা হবে এই সরকারে আমি জানি না। তো আমি মনে করি এই নির্বাচনটা কোনো মতে একটা ষষ্ঠ নির্বাচন নয়, কারণ 70% লোককে আপনি বাদ দিয়ে তাদের ব্যান করে দিয়ে আপনি কি ব্যাঙ্গের নির্বাচন? এটা কোনোভাবে গণতন্ত্র নয়, গণতন্ত্র ধ্বংসের একটা পায়তারা। আর নিজের স্বার্থকে টিকে রাখার জন্য তিনি এই একটা নির্বাচন দিচ্ছেন, যেখানে অবাধ সুষ্ঠু সকল দল ও মতের লোকের অংশগ্রহণে নির্বাচন হওয়া উচিত। তার পরিবর্তে একটা পাতানো নির্বাচন করছেন। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল টু আস। এবং এই জন্য আমি বিশ্ববাসীকে বলি, যারা ডেমোক্রেসির উপর বিশ্বাস করে, দে শুড কাম ফরওয়ার্ড এবং দে শুড রিজেক্ট দিস। আমি ভেরি হ্যাপি যে ইউএন অবজারভার পাঠাবে না, বাট নট অনলি দ্যাট, দ্যাট শুড স্টপ হেল্পিং বাংলাদেশ এই নির্বাচনের ব্যাপারে তাদের হেল্প যেটা করতে, সেটা বন্ধ করা উচিত। এবং বড় বড় দেশ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, দে শুড সেন্ড এ ক্লিয়ার মেসেজ টু বাংলাদেশ যে তোমার এই নির্বাচন এই এই পাতানো নির্বাচন বন্ধ করো, বন্ধ করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করো, ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট, ইনক্লুসিভ, আন্ডার এ কেয়ারটেকার, আন্ডার এ ইন্ডিপেন্ডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। কেয়ারটেকার বলেন আর যাই বলেন, আপনার ইউনূস কখনো আওয়ামী লীগরা নিবে না, কারণ সে জানে আওয়ামী লীগ নিলে তার 12টা বাজবে। এই সুতরাং সে নিবে না, হি হ্যাজ টু গো। এবং তার যাওয়ারও সময় এসেছে, কারণ দেশ তো ধ্বংস করে ফেলছে, আর বিদেশিরা তার থেকে যা পাওয়ার নিয়ে নিচ্ছে। সুতরাং দেশ এখন তারা ডাম করে দিলেই হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই মোমেন ভাই। সেটা হচ্ছে
এই যে এই অবস্থাতে ইউনূস যা করার করছে, দেশ যা হবার হচ্ছে। কিন্তু এই নির্বাচনে যদি সত্যি, সত্যি ইউনূস হ্যাঁ, না ভোট করেন আপনি যেটা বললেন, করে ফেলতে পারে তাহলে বাংলাদেশ থেকে তো আসলে হ্যাঁ, না ভোট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সংবিধানটাকে বাতিল করে দিবে এবং একটা ইসলামিক স্টেট বানিয়ে দিবে। সত্যি, সত্যি যেটা শরিয়া ভিত্তিক আইনে দিকে চলে যাবে জামাতের নেতৃত্বে। এই অবস্থাতে এবং আওয়ামী লীগ তো আসলে অন দ্যা রান। আওয়ামী লীগ তো আসলে কোন রাস্তাতেই নামতেই পারছে না। আপনার আওয়ামী লীগের জন্য বলার কিছু আছে বা আমরা বাংলাদেশের মানুষের জন্য? আমি আমরা বাংলাদেশের কিভাবে মানুষের ফিরব? জন্য তারা যদি বাংলাদেশকে টিকে রাখতে চায় তাহলে সব দল মতের লোক ইনক্লুডিং জামাত না ইনক্লুডিং আপনার বিএনপি বিএনপি। জাতীয় পার্টি সব দল সব একসাথে এক হয়ে আপনার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, এর কোনো বিকল্প নাই এবং দেশকে বাঁচাতে হবে। আপনি কিভাবে বাঁচাবেন? কারণ ইউনূস দেশ ধ্বংস করে ফেলতেছে, আর যে পথে চলছে এই পথে চললে দেশ আর দেশ থাকবে না, কয়েক টুকরো হয়ে যাবে। হ্যাঁ, ইউনূস হয়তো পরবর্তীতে আমার যেটা ভয় হয় একটা যুদ্ধ প্রক্সি যুদ্ধ করতে করতে পারে কারো কাকে খুশি করার জন্য আর নিজে থাকার জন্য, তখন দেশ কয়েক ভাগ বাটুরা হয়ে যাবে, সুতরাং বাংলাদেশ আর থাকবে না। সেই কারণে বাংলাদেশ থাকলে আমি আছি আপনি আছি, আমরা বিদেশে থাকলেও আমরা বাঙালি, এটাই আমাদের গর্ব, এটাই আমাদের মর্যাদা। আর বিদেশিরাও আমাদের এইভাবেই সম্মান দেয়। আর বাংলাদেশ না থাকলে আমাদের এক পয়সার দাম দিবে না কেউ। সেই জন্যে সব দলে বিশেষ করে প্রবাসীরাও এরাও সোচ্চার হওয়া উচিত যে বাংলাদেশকে আমাদের টিকে রাখতে হবে এবং এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না। আমরা একটা গণতান্ত্রিক দেশ হিসেবে টিকতে চাই এবং একটা সম্মানের আসন নিয়ে টিকতে চাই এবং সেইটার জন্যে ইউনূস শুড গো, হি শুড গো। এন্ড সবাই মিলে আমার সবার কাছে একটি প্রস্তাব, সব দল মত নির্বিশেষে কে কি করেছে ভুল করে, সবাই আমরা ভুল করি, হ্যাঁ, ভুল করেছি হোমওয়ার্ক করেছি এগুলো বাদ দিয়ে সবাই একসাথে দেশটাকে বাঁচাতে হবে। দেশ আচ্ছা, বাঁচলে আপনি আছি আমি আছি, দেশ বাঁচলে সবাই বাঁচবে। এইটা এখন নাম্বার ওয়ান প্রায়োরিটি আমাদের। প্রায়োরিটি। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু শেষ প্রশ্ন না, জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে যে আমরা তো যার, যার মতো কাজ করব। আপনি ডাক দিলেন যে আমাদের সবাইকে দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল মানে ইসলামিক দলগুলো বাদ দিয়ে আমাদের একত্রিত হয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই যুদ্ধটা নামতে হবে। আ আপনার তো অনেক এক্সেস আছে। আপনার অনেক ইন্টারন্যাশনালি। সো পলিসি লেভেলে আপনার কি কোন পরিকল্পনা আছে যে আ আপনি কি করবেন? যে ইন্টারন্যাশনালি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা। আপনার কি কোন কর্ম পরিকল্পনা আছে যে আমি আমি আপনাকে বলি বাংলাদেশের জন্য এই আমার কাজগুলো করব? আমার আমি যখন আগে এই দেশে মাস্টারি করতাম, জি, শিক্ষকতা করতাম, বস্টনে থাকতাম, তখন অনেক কংগ্রেসম্যান সেনেটর আমার খুব ঘনিষ্ঠ ছিল। জি। উই ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস। হ্যাঁ, কিন্তু গত কয়েক বছরে আপনার এই সম্পর্কগুলো অনেকে চলে গেছে, মরে গেছে কেউ কেউ, আর নো লঙ্গার কংগ্রেসম্যান। হ্যাঁ, মারাও গেছেন অনেকেই। আমার বন্ধু বার্নি ফ্র্যাঙ্ক, আমার বন্ধু চ্যাট ক্যাটকিন্স, আমার বন্ধু জো মকলে, ঘনিষ্ঠ লোক এরা, টেড কেনেডি সাহেব, এরা সব এই যে হয়ে গেছেন। কিংবা কেরি সাহেব আছেন কিন্তু উনি এখন একেবারে এইসব থেকে আউট হয়ে আছেন। সুতরাং আমাদের একটা গ্যাপ হয়ে গেছে। আর আমি তখন অনেকটা চিনতাম। আমি যখন উইমেন অ্যান্ড চিলড্রেনের ইস্যুর উপরে কাজ করি তখন আই হ্যাভ সো মেনি গুড ইউএস কিন্তু স্টেক হোল্ডার্স। মোমেন ভাই আপনি এখন চেনেন না সেটা ঠিক আছে। কিন্তু বাংলাদেশ এখন অনেক যেটা কিছু, এখন জঙ্গিবাদী যাদের রাষ্ট্র চিনি, হয়ে যাচ্ছে এখন সেটা কিছু তো কিছু কিছু লোককে চিনি ইউএন এর, আমি তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, আই হ্যাভ অ্যাপ্রোচ দেম। এবং আই থিঙ্ক তারা একটি কথা যে তোমার এত নাম করা তুমি এত পছন্দ করতা সেই ইউনুস ব্যাংকের টু দ্য পুয়ার, এখন উল্টো। আমি বলেছি এখন রিয়ালিটি ইজ ডিফারেন্ট। সুতরাং এখানে একটা পরিবর্তন হচ্ছে। আমি এদের আই অ্যাপ্রোচ দেম। আর আমি অ্যাপ্রোচটা আমি এইরকম গিয়ে মিটিং করি না হতো, আমি তাদের আমি যেটা চিন্তা করি সেই লেখালেখি পাঠাই, তারা কেউ কেউ পড়ে, অনেকে পড়তে পারে না। আর সুযোগ সময় বন্ধু বান্ধব যারা আছে কখনো চাকরি করে তাদের সাথে আমার আলাপ হয়েছে এবং কেউ কেউ বলে যে তুমি বলতেছো কিন্তু তোমাদের সম্পর্কে কোনো স্টোরি তো আমরা মিডিয়াতে দেখি না, তোমাদের যে অত অত্যাচার হচ্ছে তো এইগুলোর কোনো তথ্যই তো আমরা মিডিয়াতে দেখি না। মিডিয়া তো এবং বন্ধ আমাদের। তো মিডিয়া তো অ্যাক্সেস নাই। কোনো বাংলাদেশি না, মিডিয়া। বিদেশি মিডিয়া কোনো পিক আপ করে না। আমার আগে এখানে অনেকে নিউ ইয়র্ক তো টাইমস সেটা এগুলোতে নিয়ে অনেক, আপনার কি কিছু বলার আছে যে বিদেশি মিডিয়া আমাদের খবরগুলো দিবে?
বাট লাইক আমি ফর মনে করি এক্সাম্পল যে আপনি যদি মিডিয়া সিএনএন এ মিডিয়া যোগাযোগ করে এদেশের গেলেন। মিডিয়াগুলো, ইংরাজি মিডিয়াগুলো এগুলো প্রচার করলে এদেশের লোক জানবে এবং এই দেশের স্টেক হোল্ডার জানবে। জানলে পরে দে ক্যান টেক এ স্ট্যান্ড। কারণ এখন আমাদের এই প্রচারটা মাননীয় প্রধানমন্ত্রী ৩টা ইন্টারভিউ দেওয়ার পরে কিছুটা মিডিয়া কভারেজ হয়েছে। এর আগে তো কেউ কিছু, আমি একজন এখানে প্রফেসরের সাথে আলাপ করলাম, বললাম তুমি অত কমেন্ট করো, হ্যাঁ তুমি আমার দেশ সম্পর্কে বলো, তোমার দেশ সম্পর্কে, তুমি তো তোমার দেশ সম্পর্কে আমি কিছুই জানি না। তাই তুমি যা বলতেছো, আমি একটা রিপোর্ট তৈরি করছি, ওটা পাঠাইছিলাম, বলে তুমি যা বলতেছো এটা তো আমি কিছুই জানি না, এগুলো এটা তো কোথাও তোমার দেখিনি। একটি আর্টিকেল দেখছিলাম ওয়াশিংটন পোস্টে, আর ওখানেও তোমাদের নতুন সরকারের খুব প্রশংসা করেছে, আর কিছুই তো জানি না আমি। অ্যান্ড হুইচ ইজ ট্রু। আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে যেতে পারিনি, আমরা এদেশের স্টেক হোল্ডারের কাছে আমাদের তথ্যগুলো, ন্যারেটিভগুলো, ইউনুস সেন্টার ইজ ভেরি প্রম্পট, তারা তাদের ন্যারেটিভ সব জায়গায় জানে, ফলস ন্যারেটিভ দিয়ে কন্টিনিউয়াসলি তারা দিয়ে দেয়। চলে যাচ্ছে, কাজ করে ফেলল। আর অন্যদিকে আমরা দল যারা মুক্তবুদ্ধির লোক, আমরা নিজেরাই বসে গল্প সল্প করি এই পর্যন্ত। আমরা উই আর নট ডুইং আওয়ার, মানে ঠিক মতো আমরা কাজ ওরকম অগ্রসর করিনি, এবং কোনো ইউনাইটেড ওয়েতে তো কোনো কাজ কোথাও হচ্ছে না। এটা একটা বিষয় জানলাম। তবে আমার মনে হয় আপনার এখনো সেই কানেকশনসটা আছে। আপনি যদি চান সিএনএন এ আপনি একটু যোগাযোগ করে সিএনএন এর সাথে একটা ইন্টারভিউ আমি আপনি যখন ঢাকায় দিতেন। বন্দী ছিলাম, সেই বন্দির সময় সিএনএন আমাকে অ্যাপ্রোচ করেছিল। আমি তখন বন্দি জীবনে আমি সাহস করিনি। তো আমি এখন তো এসছেন, এখন বলেন। এখন এখন আর ডাকে না আমাকে। তখন আমাকে ঢাকাতে আমি যখন ছিলাম তখন আমাকে অ্যাপ্রোচ না, আপনি একটু করেছিল। যদি কমিউনিকেট করেন আমার মনে হয় আপনার ওনার ইন্টারভিউটা নিবে। দেখি করা যায় কিনা। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর এ কে এম আব্দুল মোমেন ভাই। আপনি আমাদেরকে সময় দিলেন। আমরা কৃতজ্ঞতা জানাই দ্য ভয়েস এর পক্ষ থেকে। আবারও কথা হবে। আশা করি আরো কিছু বিষয় আপনার সাথে জানার ছিল, সেটা জানবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু থ্যাংক ইউ। দর্শক, আবারও ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে আগামীতে আমি দ্য ভয়েস এ অনুষ্ঠান করব, কিন্তু আমি একটু ইংরেজিতে অনুষ্ঠানটা করার চেষ্টা করব। আমাদের বাংলাতে তো অনুষ্ঠান হয়, ইংরেজিতে অনুষ্ঠান করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা।